আজ বাসর রাত, অথচ বাড়ির কোথাও কোনো ফুলের গন্ধ নেই। বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় কোনো সাজসজ্জাও হয়নি বাড়িতে। ফারাজ নিজের রুমে দরজাটা খুলল। অন্ধকারে চেয়ে আছে। সুইচ বোর্ডের সুইচ টিপে রুমে আলো জ্বালালো সে। চারপাশটা তখনই আলোকিত হয়ে যায়। ফারাজ বেলার দিকে ফিরে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও। বেলা অসহায় ভঙ্গিতে বলল, কিছুই তো আনতে দেননি, আমি এখন কি পরবো? একটা বক্স থেকে চাবি বের করে বেলার দিকে এগিয়ে দিল ফারাজ। হাতে ধরিয়ে দিয়ে বলল, আলমারিটা খুলুন তো। বেলা জিজ্ঞেস করলো, কেন? খুলেই দেখো না। বেলা দৃঢ় পায়ে আলমারির দিকে গেল। আলমারি খুলতেই চোখ বড় বড় হয়ে গেল তার। আলমারির প্রথম থাক ভর্তি শাড়ি, এবং শাড়ির সাথে যা প্রয়োজন সব কিছুই। মাঝেরটাই আর নিচেরটাই প্রয়োজনীয় পোশাকে ভর্তি। এগুলো দেখে সাথে সাথে ফারাজের দিকে তাকালো সে। দুই পা এগিয়ে এসে বলল, এই কাণ্ড কবে করলেন? ফারাজ মৃদু হেসে বলল, তুমি ফেরার মাসখানেক আগে। বেলা হেসে ফেলল। এই মুহূর্তে হাসিই পেল তার। হাসতে হাসতে বলল, এত কেন কিনেছেন? আর এই জন্যই আমাকে কিছু আনতে দেননি, তাই না? এগুলো না করলে তোমার এই প্রাণোচ্ছল হাসিটা মিস করতাম না। দূর, আপনিও না। এবার তো একটু জড়তা কমাও, একটু দূরত্ব কমাও। বেলা বুঝল কথাটা। প্রাণোচ্ছল হাসিটা মৃদু হাসিতে রূপ নিল। মৃদু হেসে বলল, কি করতে হবে আমার? বেশি কিছু না। আমাকে শুধু অত্যাধিক সম্মান আর ভালোবাসাটার জায়গা পরিবর্তন করো। একটু নিজের ভাবো। অন্য বউয়েরা যেমনভাবে বরকে রাখে, তুমিও আমায় তেমন রেখে দাও। ফারাজ বেলার চোখে চোখ রেখে কথাগুলো বলল। চোখে নেশালো ভাব। বেলা পরিস্থিতি হালকা করতে বলে উঠল, কোন রঙের শাড়ি পরবো বলুন তো? ফারাজ আলমারি থেকে এগিয়ে একটা কালো রঙের শাড়ি বের করলো। হাতে ধরে নাড়াচাড়া করতে করতে বলল, আজ এটা পরো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে বের হলে আপনি ফ্রেশ হয়ে নেবেন। আমাদের কি আবার নামাজ পড়তে হবে? ও বাসায় তো দুজনকে দিয়ে নামাজ পড়িয়ে দিল। আমি আসছি বলে ফারাজের হাত থেকে শাড়িটা নিল সে। আলমারি থেকে বাকি জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে ঢুকতে তখনই ফারাজ বলল, তুমি এটাই যাও, আমি বাহিরে ওটা থেকে ফ্রেশ হয়ে আসছি। বেলা একপাশে মাথা নেড়ে ভিতরে প্রবেশ করলো। পোশাকগুলো রেখে সামনে তাকিয়ে দেখলো, সে যে ফেস ওয়াশটা ব্যবহার করে সেটাই এখানে রাখা আছে। আয়নায় নিজের মুখটা দেখে মনে হলো মেকআপ তুলতে হবে। বাহিরে বেরিয়ে এলো সে। টিস্যু আর ক্রিম নিয়ে ভিতরে প্রবেশ করলো আবার। ফ্রেশ হতে হতে প্রায় আধা ঘন্টা লেগে গেল তার। ফারাজ বসে বসে তার জন্য অপেক্ষা করছিল। বেলা বের হচ্ছে না দেখা মাত্র বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছে সে। খট করে ওয়াশরুমের দরজাটা খোলার শব্দ হতেই পিছন ঘুরে তাকালো ফারাজ। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আছে বেলা। চুলগুলো খোলা, সামনে একপাশে ফেলে রেখেছে। ফারাজকে দেখে মৃদু হাসলো সে। দৃঢ় পায়ে বেলকনিতে পা রাখলো। ফারাজ তখনও বেলির দিকে পলকহীন চোখে চেয়ে আছে। ফারাজকে দেখে মৃদু হাসলো বেলা। শাড়ির আঁচলের নিচের অংশ ভাঁজ করে কাঁধের উপর তুলে নিল সে। জিজ্ঞাসা চোখে ফারাজের দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে আমাকে? ফারাজ আনমনে বলে উঠল, একদম আমার বউয়ের মতো লাগছে। পিক করিয়ে হেসে ফেলল বেলা। ফারাজ সাথে সাথে ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরল। বেলকুনির গ্রিল ধরে ফারাজের পাশে গিয়ে দাঁড়ালো। ফারাজ আবার বেলার মতোই ঘুরে বাহিরের দিকে তাকালো। চারদিক শুনশান নীরবতা পালন করছে। মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে শুধু। ফারাজ পাশে একটা গোলাপের টব রাখা। গাছে 4টা ফুল ফুটেছে সপ্তাহখানেক ধরে। 2টা পূর্ণ আকার পেয়েছে, একটা মাঝারি আর একটা সবেমাত্র কলি থেকে ফুলের পাপড়ি বের হতে শুরু করেছে। বড় 2টা ফুলের মধ্যে থেকে একটা ফুল ছিঁড়ে নিল সে। ফুলটা বেলার কানে কুঁজে দিতেই উদ্যত হলো। সামনের দিকে চুল এসে পড়েছে বেলার। চুলগুলো 2টা আঙ্গুল দিয়ে কানের পিছনে গুঁজে দিল। এই প্রথম ফারাজের এমন স্পর্শে খানিক চমকে উঠল সে। ফারাজের দিকে ঘুরে তাকালো এবার। ফারাজ আলতো করে ফুলটা বেলার কানে গুঁজে দিয়ে বলল, আমার মানবীয় গোলাপের কাছে প্রাকৃতিক গোলাপ ব্যাপারটা সুন্দর না? বেলা মৃদু হেসে মাথা নিচু করে নিল। ফারাজ তখনই ভারী শেরওয়ানি পাল্টে সাদা পাঞ্জাবি পরেছে। অন্যান্য সব রঙের তুলনায় যে কোনো পুরুষকে হয়তো সাদা রঙেই বেশি মানায়। বেলা চুপি চুপি মাথা তুলে ফারাজের দিকে তাকালো। ফারাজ পাঞ্জাবির পকেট থেকে লাল খয়েরি রঙের একটা ছোট বক্স বের করলো। সেটা থেকে একটা সিম্পল ডিজাইনের রিং বের করে বেলার সামনে ধরলো। বেলার দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোমার সব কিছুতে আমার অধিকার চাই। তোমার মন এবং শরীর দুটোতেই। তোমার মন এবং শরীর ছোঁয়ার অনুমতি দেবে না? বেলা লজ্জায় মাথা নিচু করে নিল। ফারাজ রিংটা বেলার অনামিকায় পরিয়ে দেয়। পর মুহূর্তে বেলাকে অবাক করে দিয়ে ফারাজের ওষ্ঠ বেলার কপাল স্পর্শ করল। নিজের কপালে সদ্য বিবাহিত স্বামীর ঠোঁটের স্পর্শ অনুভব করতে চোখ বন্ধ করে নিল বেলা। কপালের পর একে একে 2টা গালে, চোখ, চিবুক স্পর্শ করতে থাকলো ওষ্ঠজোড়া। বিনা বাধায় দুজন আরও কাছাকাছি হবে। তখনই ফারাজকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে রুমে চলে আসে বেলা।
ফারাজ মৃদু হেসে নিজের রুমে এসে বেলকনির দরজা আটকে দিল। লাইট নিভিয়ে ড্রিম লাইটের মৃদু আলোয় অন করে দিল। বেলার সামনেরটায় চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারাজ ধীর পায়ে বেলার পিছনে ভীষণ কাছাকাছি এসে দাঁড়ায়। নিজের ডান হাত বেলার ডান হাত স্পর্শ করল। মুহূর্তে কেঁপে উঠল বেলা। বাম হাতে বেলার কাঁধের একপাশে চুল সরিয়ে দিল ফারাজ। ফারাজের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। জোরে জোরে শ্বাস ফেলছে বেলা। ফারাজের ঠোঁট স্পর্শ করতেই শরীর শিউরে উঠল বেলার। কেঁপে উঠল পুরো শরীর। চোখ জোড়া খিসে বন্ধ করে নিল। ফারাজ বেলা দু বাহুতে হাত রেখে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। বেলা ধীরে ধীরে চোখ খুলে ফারাজের দিকে তাকালো। লজ্জা লাগছে তার, ভীষণ লজ্জা লাগছে। লাজারাঙা বউ যেন এই মুহূর্তে বেলাকেই বলা চলে। বেলার চোখে মোহগ্রস্তের মতো চেয়ে রইল ফারাজ। বেলা চোখ জোড়া তাকে সম্মোহনী বার্তা প্রদান করছে, পান করতে বলছে কোনো এক অমৃত সুধা। বশীভূত হওয়ার ন্যায় নিজেকে বেলার আরও সন্নিকটে এগিয়ে নিল। চোখ থেকে চোখ সরে ঠোঁটে অবস্থান করল। চোখ জোড়া বন্ধ হলো। বেলার কোমরে হাত দিয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নিল ফারাজ। দুজন বেশে চলল অন্য এক দুনিয়ায়, যেখানে শুধু সে আর বেলা ছাড়া তৃতীয় কোনো সত্তা নেই, কোথাও কেউ নেই। বেশ কিছুক্ষণ পর নিজেকে ফারাজের কাছ থেকে ছাড়িয়ে নেয় বেলা। ফারাজ তখনও মোহগ্রস্ত, বেলার দিকে নেশালো চোখে চেয়ে আছে। ফারাজ এবার বেলার হাত ধরে আবারও নিজের কাছে টেনে নিল। গালে লেপ্টে থাকা চুলগুলো আঙ্গুলের সাহায্যে কানের পাশে গুঁজে দিল। নরম গলায় বলল, আজ তোমাকে আমার চাই, খুব করে চাই, পুরোটা চাই, একদম পুরোটা। এতদিনের আকাঙ্ক্ষারা আজ তোমায় পেতে মরিয়া। তোমার সঙ্গ চাই, অপেক্ষার এবার সমাপ্তি চাই। বেলা কিছু বলল না, মাথা নিচু করে নিল। ফারাজ ধরে নিল মৌনতার সঙ্গ দেওয়ার লক্ষণ। চকিতে বেলাকে চমকে দিয়ে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। মুচকি হেসে বলল, চলো দাম্পত্য জীবন শুরু করা যাক। বেলা ফারাজের বুকে মুখ গুজল। শাশুড়িকে রান্নাঘরে দেখে বেলা নিজেদের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে আসে। বেলাকে রান্নাঘরের দরজায় দেখে ফাহমিদা বেগম মৃদু হেসে বললেন, ঘুম হলো? বেলা দৃঢ় পায়ে রান্নাঘরে প্রবেশ করলো। ফাহমিদা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। মৃদু গলায় বলল, আমি উঠেছি অনেকক্ষণ আগেই। ফজরের পর আর ঘুম ধরে না কোনো মতেই। নামাজ শেষ করে সেলফ থেকে একটা বই নিয়ে পড়ছিলাম। অনেকবার বাহিরে বেরিয়ে দেখেছি আপনি বের হননি, তাই আমিও রুমে বসেছিলাম। ফাহমিদা বেগম রুটি বানাতে বানাতে বললেন, তোমার এত তাড়াতাড়ি উঠতে হবে কেন? বিছানায় গিয়ে শুয়ে থাকলেই ঘুম ধরে যেত। রান্নাঘরে তোমার কোনো কাজ নেই, রুমে গিয়ে বসে থাকো যাও। বেলা ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি আমাকে কোনো কাজ দিন না প্লিজ। আপনাকে কাজ করতে দেখলে আমার ভালো লাগবে না। আমি থাকতে আপনি কেন কাজ করবেন? ফাহমিদা বেগম কাজ বন্ধ করে বেলার দিকে তাকালেন। গম্ভীর স্বরে বললেন, আন্টিকে আম্মা ডাকতে হবে, এটাই আপনার কাজ, আর এটাই শেষ করুন। বেলা ফাহমিদা বেগমের এক হাত আলতো স্পর্শ করে বলল, মা বললে হবে না? অনেক দিন মা ডাকি না। সামান্য কথাতেই ফাহমিদা বেগমের চোখে জল নেমে এলো। চোখে জল রেখে মৃদু হেসে বেলাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার যা ইচ্ছে ডেকো। মা না থাকার কি যন্ত্রণা সেটা তারাই বোঝে যাদের মা নেই। কি একটা ভারী বোঝা বয়ে বেড়াতে হয়। পৃথিবীতে এত মানুষের ভিড়ে মায়ের শূন্যতা তবুও শেষ হয় না। তোমার মায়ের মতো ভালো হয়তো বাঁচতে পারবো না, কিন্তু তুমি আমার মেয়ের মতোই থাকবে। আর কোনো কষ্ট তোমার নাগাল না পাক। বেলার বুকটা মোচড় দিয়ে উঠল। মনে পড়ল গতকালের মেসেজের কথা। মনের প্রশ্নের উত্থান ঘটল, কি আবার তার ক্ষতি করতে চাইছে? কেনই বা চাইছে? এরকম মেসেজ কল করার কারণ কি হতে পারে? হেলাফেলা করে ভুল করছে না তো? বেলা ফাহমিদা বেগমের বুক থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। ফাহমিদা বেগম এদিক ওদিক তাকিয়ে চোখটা মুছে নিলেন। বেলা সব কিছু বলতে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা বাবা কোথায়? ঘুমোচ্ছেন? ফাহমিদা বেগম দুদিকে মাথা ঝাঁকিয়ে বললেন, সে চা খেতে গিয়েছে। বাবা বাসায় চা খায় না? স্টলে অনেকেই থাকে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, তার ভালো লাগে। বাসায় তো আর এরকম পরিবেশ পান না, তাই ওখানেই যায় সকাল সন্ধ্যা। বেলা নরম কণ্ঠে বলল, আপনার ছেলে ঘুম থেকে উঠে কখন? ফারাজ? ও 9:30টার দিকে হসপিটালে চলে যায়। 8:30টার দিকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করেই চলে যায়। তাহলে উনিও বাদ। আমি আর আপনি প্রতিদিন চায়ের আশার বসাবো, আমাদের ভালো সময় যাবে। ফাহমিদা বেগম মুচকি হেসে বেলার গাল টেনে দিয়ে বললেন, আগামীকাল থেকে হবে। এবার 1 কাপ চা করে ফারাজকে ডেকে তোলো গিয়ে। বেলা যখন রুমে এলো তখন 8:20 বাজে। ফারাজ তখনও ঘুম থেকে ওঠেনি। বেলা চায়ের কাপটা সাইড বক্সে রেখে ফারাজের পাশে গিয়ে বসলো। কি বলে ডাকবে সেটাই ভেবে পাচ্ছে না সে। এদিকে দেরি করলেও চা ঠান্ডা হয়ে যাবে ভেবে ফারাজের মাথায় আলতো করেই হাত রেখে নিচু স্বরে ডাকতে থাকলো। ফারাজ ডাক শুনে চোখ ফিটফিট করে তাকালো বেলার দিকে।
বেলার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘুম জড়ানো গলায় বলল, কয়টা বাজলো? বেলা ঘড়ি দেখে জবাব দিল, 8:30 বাজতে 5 মিনিট বাকি। ফারাজ বিছানার পেছনের দিকে সরে গিয়ে হাত বাড়িয়ে বলল, এই 5 মিনিট তুমি আমার পাশে শুয়ে থাকবে, এসো। চৌকিতে আরও একটু দূরে সরে বসলো বেলা। ফারাজের দিকে তীক্ষ্ণ নজর রেখে বলল, আপনি উঠুন জলদি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। পরে চাটা শরবত মনে হবে, মা রান্নাঘরে আছে, আমাকে হেল্প করতে হবে। ফারাজ বেলার হাত ধরে এক জটকায় নিজের সন্নিকটে নিয়ে এলো। দুজনের নিঃশ্বাস মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। খোপা করে রাখা চুলগুলো অবিন্যস্ত হয়ে চোখে মুখে লেপটে গেল। ফারাজ নিজের মুখের উপর থেকে বেলা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলল, এই চুলের গন্ধে ঘুম চলে আসছে আবার, বউ নিয়ে কি ঘুমাতে পারবো? বেলা ব্রু উঁচিয়ে বলে উঠল, ছুটি নিন তবে। ছুটি নিলে সবসময় কাছে পাবো তো? কথাখানা বেলার চোখে চোখ রেখে বলল ফারাজ। বেলা লজ্জায় অন্যদিকে গিয়ে তাকালো। ফারাজ বেলার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিতেই বেলা তৎক্ষণাৎ উঠে বসল। ফারাজ দ্বিতীয়বারের মতো বেলাকে টেনে নিজের পাশে শুইয়ে দিল। এক হাত বেলাকে বেদ করে ওপাশের বিছানায় ঠেকলো। ফারাজের দুই বাহুতে বন্দি হলো বেলা। ফারাজকে এগোতে দেখে চোখ বন্ধ করে নিল সে। বেলাকে চোখ বন্ধ করতে দেখে থেমে যায় ফারাজ। ঠোঁট টিপে হাসতে থাকলো বেলাকে দেখে। ফারাজের আর কোনো স্পর্শ না পেয়ে আস্তে আস্তে চোখ খুলল সে। বেলা চোখ খোলার সাথে সাথে ফারাজ আবার ফিক করে হেসে ফেলল। সরে গিয়ে বলল, তুমি কি ভেবেছিলে তোমাকে চুমু দিব? রাতে এত চুমু দিলাম হয়নি, আরও লাগবে? ফারাজের কথা কানে পৌঁছাতেই চোখ বড় বড় হয়ে যায় বেলার। লজ্জায় কান দিয়ে যেন দোয়া বের হতে শুরু করেছে। তার মনে হচ্ছে মাটি ভাগ হয়ে যাওয়ার মুখ্য সময় এটাই। বেলাকে গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে ফারাজ আবারও দুষ্টুমি মিশ্রিত গলায় বলে উঠল, কোথায় চুমু দিব বলো তো? গালে নাকি ঠোঁটে? আর কয়টা লাগবে একেবারেই বলে দাও, ক্ষণে ক্ষণে আমি চুমু দিতে পারবো না। আমিও তো মানুষ নাকি? বেলা চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, এই থামবেন আপনি? কি যে সব বলে যাচ্ছেন তখন থেকে, লজ্জা লাগছে না আপনার? ফারাজ সাফা গলায় বলল, বিয়ের পর সব স্ত্রীরই বুঝে যায় পৃথিবীর সব পুরুষ তার স্ত্রীর কাছে নির্লজ্জ একটা প্রাণী। তুমিও বুঝে যাবে, শুধু কথায় কথায় চিৎকার দিও না। বাসায় বাবার আম্মাও আছেন, ওনাদের কাছে আমি খুবই ভদ্র। তুমি এরকম চিল্লাচিল্লি করলে কোনো উপায় না পেয়ে পাশের ফ্ল্যাটে শিফট হতে হবে, এটা কিন্তু খারাপ দেখায়। বেলার মুখটা যেন দমকায় হাওয়া বাতি নিভে যাওয়ার মতো ধপ করে নিভে গেল। অসহায় ভঙ্গিতে বলল, ফ্রিজ ছাড়ুন, রান্না করে যাই। কোনো বাধা বিপত্তি ঘটল না। ফারাজের বাঁধন আলগা হলো। কথা শেষ হতে ছেড়ে দেওয়াতে বেলার কেমন সন্দেহ হলো। পুনরায় নিচু স্বরে বলল, রাগ করলেন? আচ্ছা দূরে থাকুন, আমায় ছাড়তে বলবো না। রাগ করবেন না তবু, আই এম সরি। ফারাজ উঠে বসল। বিছানা থেকে নামার পর মুহূর্তে বলে উঠল, ফ্রেশ হয়ে এসে একটা টাটকা চুমু দিচ্ছি, দাঁড়াও। বেলা অসহায়ের মতো কপালে হাত রাখল। ফারাজ কিছুক্ষণ স্থির চোখে বেলার দিকে তাকিয়ে থেকে আবারও বলল, শুধু চুমুতেই হবে তো? আবার জড়িয়ে ধরার আবদার করে বসবে না তো? আমি আবার নরম মনের মানুষ, দেখা গেল তোমার আবদাল আবার ফেলতে পারবো না। বিস্ময় যেন বেলার চোখে মুখে লেগেই আছে। সকালটা বেহিসেবি লজ্জায় কাটবে কে জানতো। সে ব্রুজকল শটান বিস্তৃত করে বলল, যাবেন আপনি? ফারাজ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, যেতেই তো চাইছি, তাহলে টানছো কেন? টানছি মানে? মনে মনে তো ঠিকই বলছো, থেকে যেতে। আমি সেটা অনুভব করতে পারছি। বেলা এবার লজ্জায় মাথা নিচু করে ফেলল। ফারাজ ঠোঁট টিপে হাসি আটকে বলল, একেবারে গোসল দিয়েই আসছি, পরে আবার আমাকে। ফারাজের কথা শেষ হতে না হতে বেলা উঠে ফারাজের মুখে হাত চেপে ধরল। চোখ ছোট ছোট করে অসহায় কণ্ঠে বলল, প্লিজ কিচ্ছু চাইবো না। এবার জানতো আমাকে একদিনে লজ্জায় আপনি মেরে ফেলবেন না, আমি তাকাতেও পারছি না। আপনার আম্মার মুখোমুখি হতে ভয় লাগছে আমার। যদি জবটা না হয় সেটা বড় কথা না, কথা হচ্ছে উনি যদি আমাকে কিছু বলেন। নীরার কথায় ব্রুকুসকে তাকালো সাদমান। বলল, কি বলবে? আপনি আমার মুখোমুখি হতে আসলে ভয় পাচ্ছেন? নীরা উপর নিচ মাথা জাগালো। আমতা আমতা করে বলল, যদি জবটা না দেন উনি, আমি কিন্তু তাহলে জোর করতে পারবেন না। আমি অন্য কোথাও ঠিক আমার ব্যবস্থা করে নিব, সেটা পরে দেখা যাবে। এখন চলুন তো। কতক্ষণ লাগবে? রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে মিনিট 10 লাগবে। গাড়িতে গেলেই হতো, কিন্তু মনে হলো হেঁটে গেলে ভালো লাগবে। আপনার অসুবিধা হচ্ছে না তো? নীরা দুপাশে মাথা জাকিয়ে বলল, অসুবিধা কেন হবে? আমার হেঁটে অভ্যাস আছে। বাবা অনেক বছর পঙ্গু হয়ে বাড়িতে ছিলেন, সব কিছুর সাথে মানিয়ে চলতে হয়েছে। নিজেই এটা ওটা করে নিজের দায়িত্ব নিয়েছিলাম, তাই এখানে আসার পর ওদের টাকায় খেতে আমার রুচিতে পাচ্ছে।
সাদমান সপ্রশ্ন দৃষ্টিতে নীরাকে দেখল। বলল, আপনার পাপা পঙ্গু ছিলেন? কি হয়েছিল? একটা দীর্ঘশ্বাস ছাড়ল নীরা। সাদমানের দিকে তাকিয়ে বলল, ওসব আর মনে করতে চাই না, আমাকে জিজ্ঞেস করবেন না প্লিজ। ঠিক আছে, বাদ দিলাম। এখন বলুন, সোজা আমার কাছে যাবেন নাকি কিছু খাবেন? এখানে ভালো রেস্টুরেন্ট আছে। কিছু খাবো না। জবটা হয়ে গেলে আমি অন্য বাসায় উঠবো। বাইয়ে পাবে, পার্সোনাল স্পেস পাবে। তাহলে আমার তাদের মাঝে থাকতে ভালো লাগবে না। আচ্ছা, বুঝছি। সকাল সকাল শপে উপস্থিত হলে আন্টি রাগ করবেন না? প্রত্যেক শপারই তো সকাল সকাল কাস্টমার চাই। আমি যাচ্ছি জব সাইতে। এত নিচু করে দেখছেন কেন? আপনার এই নিজেকে ছোট করে দেখাটা মোটেও ভালো লাগছে না। দুঃখিত। সাদমান নীরার কথা পিছটা আর কোনো কথা বলল না। হেঁটে চলল সোজা পথে। থানা থেকে এগিয়ে এসে হাতের বাম পাশ ধরে এগিয়ে যেতে হয় সাদমানের মায়ের শপে। রাস্তার দুপাশে মাথা ছাড়া দিয়ে উঠেছে প্রয়োজনীয় কিছু দোকান। জুতো থেকে শুরু করে ড্রেস, ঘর সাজানোর প্রয়োজনীয় সব কিছু জিনিস এখানে পাওয়া যায়। নীরা হাঁটার সময় এপাশ ওপাশ দেখছিল। হঠাৎই সাদমানের হ্যাঁচকা টাল সামলাতে না পেরে সাদমানের গায়ের উপর পড়ে যায় নীরা। সাগরে একটা বাইক বেরিয়ে গেল খুব কাছ দিয়ে। সাদমান তৎক্ষণাৎ নীরাকে সোজা করে তীক্ষ্ণ নজরে রাস্তার সামনের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, বাইকের সিট পচা দেশে থাকলে উঠতে ইচ্ছে করে, তাই না? নাকি টয়লেট সেফে বসে যে তাড়াতাড়ি বাড়ি গিয়ে ছোট অফিসে দৌড়াতে হবে? জানোয়ার একটা। মাথায় আবার হেলমেটও নেই। সাথে বাইকটা থাকলে 15,000 জরিমানা ঠুকে দিতাম, তখন মজা বুঝতো। পুলিশ বাড়ির মানুষের সাথে থাকুক আর প্রেমিকের সাথেই থাকুক, বেআইনি কিছু দেখলে পুলিশি সত্তা জাগ্রত হয়েই যায়। এই যেমন কয়েক সেকেন্ড ধরেই নিল বাইকে থাকা ছেলেটির মাথায় হেলমেট নেই। নীরা সাদমানের ছুটে যাওয়া তিরিক্ষি মেজাজ দেখে শুকনো ডোক কিনল। সে নিজেও আনমনে এপাশ ওপাশ দেখছিল। এত কাজ দিয়ে বাইক কখন এলো টেরই পায়নি সে। সাদমানের দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠল, আমরা এবার যাই, প্লিজ ছাড়ুন না। আমিও একটু অসাবধানে হাঁটছিলাম। আপনাকে আমি ফেরার সময় এখানে দাঁড় করিয়ে রাখবো, তখন চারপাশ দেখবেন। হাঁটার সময় তামাম দুনিয়া দেখছিলেন যেন। আমি সরিয়ে না আনলে তো থানার পিছনের হাসপাতাল দেখতে হতো এখন। নীরা অসহায় ভঙ্গিতে বলল, সরি, নতুন জায়গা তো তাই একটু দেখছিলাম। আর হবে না, চলুন। সাদমান আর কিছু বলল না, হাঁটতে হাঁটতে শুরু করলো আবার। নীরাও আর দেরি না করে সাদমানের পাশে পা ফেলা শুরু করলো। বেলা সারা দুপুর শাশুড়ির সাথে রান্না করেছে। ফাহমিদা বেগমের বয়স হয়ে যাচ্ছে, তার উপর একা সংসারের দায়িত্ব দেওয়া মোটেও ভালো দেখায় না বলে বেলা মনে করে। আগে তো নিজেকেই একা একটা সংসারে দায়িত্ব পালন করতে হয়েছে। বয়সের চেয়ে সময় তাকে অনেক বেশি ম্যাচিউর করে তুলেছে। সংসারের সব ছোটোখাটো কাজ আর তার কাছে কিছুই মনে হয় না। সংসারে সবার সাথে ভালো থাকতে অবশ্যই মিলেমিশে থাকা প্রয়োজন। এ বাড়িতে বেলার সঙ্গ দেওয়ার মতো আছে শুধু শাশুড়ি। দুজন মিলে কাজ শেষ করলে সারাদিন ফ্রি। ওয়াহাজ এবং মোয়ের আসার কথা দুপুরেই, তাই বাসার সমস্ত কাজ এবং রান্নাবান্না শেষ করে গোসল দিতে রুমে এলো। গোসল শেষে শাড়িটা পরবে সেটাই ঠিক করতে পারছে না। ফারাজ রাতে বলেছে বিয়ের প্রথম 1 মাস অন্তত প্রতিদিন শাড়ি পরতে। ওয়ারড্রপে এত পরিমাণ শাড়ি, সে কনফিউজড কোনটা পরবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে না পেরে ফারাজে থেকে শুনে শাড়ি পরবে বলে ঠিক করে। ফোনে সার্চ না থাকায় ফোনটা চার্জে বসিয়েছে। রান্নার সময় তারপর ফোনের কাছে আসা হয়নি। দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিতেই যেন মাথায় বাজ পড়ল। 2 ঘন্টা আগে থেকে কল আসা শুরু করেছিল, একটা দুটো না, মোট 23টা মিস কল উঠে আছে। বেলা তাড়াতাড়ি করে কল ব্যাক করবে তখনই দরজার দিকে চোখ যেতেই চোখ যেন বেরিয়ে আসার জোগাড়। ফারাজ অলরেডি বাসায় চলে এসেছে। শুকনো একটা ডেক গেলে ফোনটা নিচে রাখলো। ফারাজকে দেখিয়ে জোরপূর্বক হাসির চেষ্টা করলো। ফারাজ বেলাকে পাত্তা না দিয়ে মায়ের সাথে কিছু কথা বলে রুমের দিকে আসে। বেলা তখনও পূর্বের মতো দাঁড়িয়ে আছে। ফারাজ প্যান্টের সামনের পকেট থেকে ছোট সাইজের 2টা 2 রঙের গোলাপ বের করে বিছানার উপর রাখলো। মুখ মলিন তার। বেলার সাথে এখনও কোনো কথা বলেনি। ওয়ালেট, ওয়াচ যথাস্থানে রেখে শার্টের বোতাম খুলতে শুরু করে। বেলা অসহায় চোখে ফারাজের দিকে তাকিয়ে আছে। ফারাজকে তাকাতে দেখে বলল, ফোনটা সাইলেন্ট ছিল। আপনি কল দিয়েছিলেন, আমি একটু বুঝতে পারিনি। রান্নাঘরে ছিলাম, আই এম সরি। এরপর থেকে আর কখনো ফোন সাইলেন্ট রাখবো না। বেলার বুক কাঁপছে। একবার ফারাজের দিকে তাকাচ্ছে, একবার নিসার পায়ের দিকে তাকাচ্ছে। বিয়ের দ্বিতীয় দিনই কি বকা শুনতে হবে তার? বিছানায় ফুলের দিকে চোখ যেতে মনে হলো রাগ দেখালে আবার ফুল আনবে কেন? ফারাজ তখনও ঠায় দাঁড়িয়ে আছে। বেলার ভীষণ অস্বস্তি হচ্ছে। এগিয়ে গিয়ে বিছানা থেকে হলুদ আর গোলাপি রঙের ফুল দুটো নিয়ে ফারাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, আমাকে আই লাভ ইউ বলুন। দেখবেন ভালোবাসি বললে রাগ কমে যাবে। বেলার বাচ্চামি দেখে নিজের রাগ আর ধরে রাখতে পারল না ফারাজ। ফিক করে হেসে ফেলল। বেলার মুখেও ফুটল অপ্রস্তুত হওয়ার হাসি। ফারাজ বেলার হাত ধরে নিজের দিকে টেনে নেয়। বেলা ফারাজের বুকে মুখ লুকিয়ে বলল, আপনাকে দেখে আমার ভয় লাগছিল জানেন। ফারাজ বেলার মাথায় একটা চুম্বন আঁকলো। হেসে বলল, বউরা বরকে ভয় ফেলে সংসার সুখের হয়।
যে সংসারের উল্টোটা ঘটে সেখানে সুখ থাকলেও মানসিক শান্তি দুর্বল হয়ে যায়, ধরা দেয় না। আমি আর ফোন সাইলেন্ট করে রাখবো না। গোসল দিতে যাব। শাড়ি দেখে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কোনটা পরবো। তুমি যেটা পরবে সেটাতেই তোমাকে সুন্দর লাগবে। তবুও ভাইয়ারা কখন আসবে? দুপুরে এখানে এসে খাবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চলে আসবে এখনই। দুজন আলাদা গোসলে গেলে দেরি হয়ে যাবে, চলো একসাথে যাই। বেলা এক জগটায় ফারাজকে সরিয়ে দিয়ে লজ্জামাখা মুখে বলে উঠল, সরুন তো, সবসময় ফাজলামি। ফারাজ হাসতে হাসতে বলল, আরে ভালো কথা বললাম তো, এটা সুন্নত জানো না? আগে ফরজ পালন করুন, তারপর সুন্নতের দিকে যাবেন। আপনি গোসল শেষ করে এসে নামাজ পড়ে নিন। ফারাজ বেলকনি থেকে তোয়ালে নিয়ে এসে বলল, ফরজ আদায় করতে করতে এই সুন্নতটাও আদায় করে ফেলবো একদিন। কথাটা ভালোভাবে নাও, সবসময় লজ্জা পেও না। ফারাজ ওয়াশরুমে ঢুকবে তখনই বেলা বলে উঠল, শুনুন, স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটাও কিন্তু সুন্নাহ। ফারাজ কিছু না বলেই মৃদু হেসে গোসলে ঢুকল। বিকেল 4টা। বেলকনিতে গল্পের আসর বসেছে। ওয়াহাজ, মৌ, বেলা, নীরা, ফাহমিদা বেগম বসে চায়ের আড্ডায় মেতে উঠেছে সবাই। মহিব সাহেব দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছেন। কিছু মানুষের দুপুরে খাবার পেটে পড়তে চোখে ঘুম চলে আসে। মহিব সাহেব ঠিক সেরকমই মানুষ। খাওয়ার পর শোয়ার ব্যবস্থা করে দিলেই পরিবেশ ঠান্ডা। ফারাজ দুপুরে বাবার সাথে দুপুরের খাবার শেষ করে সাথে সাথে বেরিয়ে গিয়েছে। সবার সাথে শুধু সাক্ষাৎ এবং ভালো মন্দর খোঁজ নেওয়া সম্ভব হয়েছে তার পক্ষে। বিয়ের পরদিনও হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তার। সেখানে ডাক্তারের কমতি থাকায় বেলাকে সময় দিতে পারছে না সে। রোগী দেখতে নাস্তা নাবুদ অবস্থা তার উপর দুপুর 2:30 থেকে 8:30 পর্যন্ত চেম্বারে বসতে হয় তাকে। তারপর হসপিটালে আরেকবার ঘুরে বাসায় ফিরতে হয়। যেদিন কোনো অসুবিধা না থাকে সেদিন 9টার মধ্যে বাড়ি ফিরে যায়। কিন্তু রোগীর চাপ থাকলে 10:30, 11টাও বাজা কোনো ব্যাপার না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হসপিটালে গিয়ে শুধু একটাবার কল করে বেলাকে ফুসে যাওয়ার কথা জানিয়েছিল। তারপর 2-1টা টেক্সট। হুট করে অচেনা সে নাম্বার থেকে কল চলে আসা বুক কেঁপে উঠল বেলার। মুখের রং বিবর্ণ হয়ে গেল তার। ঘন ঘন চোখের পাতা ফেলতে থাকলো। এদিক ওদিক তাকিয়ে চকিতে কলটা কাটলো সে। সবার চোখ এড়িয়ে গেল ব্যাপারটা। সবার আড্ডা চলছে এমন সময় ওয়াহাজ ফাহমিদা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, গ্রামের ওই বাড়িটায় সবাই মিলে একদিন গেলে হয় না? ছোটোখাটো আয়োজন করে সবাই 2 দিন থেকে এলে কেমন হয় বলুন তো? অনেক দিন কোথাও যাওয়া হয় না। ওয়াজিহা আর ফারাজের বিয়ে উপলক্ষে এবার যাওয়া যেতেই পারে। ফাহমিদা বেগম মুখে হাসি লেপটে বললেন, হ্যাঁ যেতেই পারো, বাবুকে বলো ছুটি নিতে, 4 জন গিয়ে ঘুরে এসো। ওয়াহাজ তৎক্ষণাতে বলে উঠল, 4 জন কেন, সবাই যাব, আমি ফারাজের সাথে কথা বলবো। নীরা পাশে থেকে নীরবতা ভেঙে বলল, আমি তো নতুন জব নিলাম সাদমান সাহেবের মায়ের ওখানে, এখনই ছুটি কিভাবে নিব? আপনারা বরং গিয়ে ঘুরে আসুন। মৌ বলে উঠল, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার ভাইয়া সব ব্যবস্থা করে নেবে। ভাবি কিছু বলছো না যে? শেষ প্রশ্নটা মৌ বেলার উদ্দেশ্যে ছুড়ে দিল। বড় বাবির মুখে বাবি ডাক শুনতে কেমন যেন ওয়ার্ডে লাগছে তার কাছে। বেলা মৌয়ের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, দূর ভাবি, মজা করো না তো। মজা কোথায় করলাম? এই যে ভাবি বলছো, ভাবি হও, ভাবি বলবো না? তুমি আমার বড় ভাবি, তুমি নাম ধরেই ডাকবা। সেটা হবে না। ও বাড়িতে আমি ভাবি আর এই বাড়িতে তুমি ভাবি। বেলার মুখে 6-7 শব্দ করে কপালে হাত রাখলো। বেলার অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে উঠল সবাই। রাত 9টা। শাশুড়ির রুম থেকে মাত্র এসে নিজেদের রুমে এলো। ফারাজ কল দিয়েছে বলে তাড়াতাড়ি চলে এলো সে। 8:30টার দিকে মৌ, ওয়াহাজ, নীরা সবাই বাড়ি ফিরেছে। বেলারও আজ ওদের সাথেই বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ফাহমিদা বেগম বললেন ফারাজ বেলাকে নিয়ে কোনো এক সময় ঘুরে আসবে। ব্যাস, ওয়াহাজ আর জোর করেনি। সে চায় বোন যেখানেই থাকুক, ভালো থাকুক। বেলা ফোনটা নিয়ে বেলকনির চেয়ারে গিয়ে বসলো। দ্বিতীয়বার কল আসায় চট করে রিসিভ করে ফেলল সে। সালাম দিয়ে চুপ করে রইল বেলা। ফারাজ সালামের জবাব দিয়ে বলল, কি করছো? বেলা বাহিরের দিকে দৃষ্টি ফেলে বলল, এই তো কিছু করি না, আমার রুম থেকে মাত্র রুমে এলাম। আপনি কি করছেন? ফারাজ সোজা সাপটা জবাব দিল, বউকে মিস করছি। আর কিছু করছেন না? বুকটা টন টন করছে। কত ঘন্টা হয়ে গেল তোমাকে জড়িয়ে ধরি না। দুপুরে আসার সময় সবাই থাকায় তোমাকে তো কাছেই পেলাম না। কখন আসবেন? তুমি যদি বলো তাহলে এখনই। সত্যি করে বলুন না। 10 মিনিট পর রেজিস্টার খাতায় সিগনেচার করে বেরিয়ে আসবো। ঠিক আছে, আসুন। শাড়ি পরেই আসো? আপনি তো বলেছিলেন শাড়ি পরেই থাকতে হবে। কষ্ট হচ্ছে? আমার অভ্যেস আছে। আপনি জলদি চলে আসুন। বউ আমাকে মিস করছে? বেলা একটু ভেবে বলল, অনেক। রাখো, আসছি। আল্লাহ হাফেজ। বেলা ফোন রাখতে বাহির থেকে এক টুকরো পাথর এসে ঠক করে বেলার কপালে আঘাত করে। মুখ থেকে বেরিয়ে আসে আহ শব্দ। কপালে হাত চলে যায়।
বাহিরে নিচে তাকাতেই দেখতে পায় তাদের বাড়ির প্রাচীরের বাহিরেই কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকার হওয়ার কারণে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কে দাঁড়িয়ে আছে সেটা জানার চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারলো না। উঠে দাঁড়াতেই বাহিরের লোকটি রাস্তা দিকে হাঁটা শুরু করলো। মেঝেতে চোখ যেতেই টের পেল সাদা কাগজের টুকরো সেখানে পড়ে আছে। সাথে সাথেই সেটা হাতে তুলে নিল। সে হাতে নিয়ে বুঝতে পারলো বাহিরে সাদা কাগজ থাকলেও ভিতরে এক টুকরো বড় পাথর। পাথরের গা থেকে সাদা কাগজটা ছাড়িয়ে নিল সে। ভিতরে কিছু লেখা স্পষ্ট হলো। পড়তে থাকলো বেলা। লেখাটা পড়ে ব্রু কুঁচকে গেল তার। ভয়ে বুক কাঁপছে না এবার। সে কয়েকবারের ঘটনায় বেশ বুঝতেই পেরেছে কেউ তাদের ক্ষতি করতে চাইছে এবং সেটার আগে ভয় দেখিয়ে মজা নিচ্ছে। এখন বেলা যদি ভয় পায় তাহলে তাদের মজার খোরাক হয়ে যাচ্ছে সে। কে হতে পারে বিষয়টা ভাবতে তিনজনের নাম মাথায় চলে আসে তার। এবার সব কিছু শুধু নিজের মধ্যে লুকিয়ে রাখাটা যেন রিক্সি লাগছে তার কাছে। বেলকনিতে আর একটা মুহূর্ত দেরি না করে রুমে চলে আসলো। বেলকনির দরজা আটকে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। হাতের ফোনের দিকে তাকিয়ে ভাবতে থাকে ওয়াহাজকে কল করে সব জানাবে কিনা। ভাবনার সমাপ্তি ঘটিয়ে ওয়াহাজকে সব বলবে বলেই ঠিক করলো বেলা। ভাইয়ের নাম্বার খুঁজে বের করে কল করবে। তখনই অচেনা আরেকটা নাম্বার থেকে বেশি উঠল ফোন স্ক্রিনে। বেলা নির্দ্বিধায় কলটা রিসিভ করলো, কারণ সে জানে তাকে এবার হুমকি দেওয়া হবে। এই খেলার শখ সে বুঝেই গিয়েছে। বেলা হেলো বলতেই ওপাশ থেকে জবাব এলো, তোর ভাইয়ের আয়ু আমার হাতে। যদিও তোর হাতেও একটু আছে, কারণ তুই তোর ভাইয়ের থেকে লুকিয়ে রাখলে সে কয়েকদিন বেশি হাতে পাবে, বাঁচতে পারবে। তুই বলে দিলে সব কিছু বুম শেষ। বেলা পিছলে হেসে বলল, আয়ু তো আল্লাহর হাতে। প্রথমত শিরক করে ফেললি, দ্বিতীয়ত নিজেকে খুব বড় খেলোয়াড় ভেবে নিয়েছিস। বেলাকে চিনলেও নতুনভাবে সৃষ্টি হওয়া ওয়াজিহাকে চিনিসনি। কিসের জন্য পিছে লেগেছিস সেটা এখনও বুঝতে পারছি না। অনেকের বাড়াবাতে সাই দিয়েছি তো, তাদের মধ্যে তুই কে? কী করেছিলাম তোর? ওপাশের ব্যক্তিটি ক্ষিপ্ত গতিতে বলে উঠল, বয়স কত হলো তোর? 28? তাহলে 10-11 বছর বয়সের কথা চিন্তা কর, বের কর আমি কে। কী করছিলে তুই আর তোর ভাই? তোর ভাইকে আমি বাঁচতে দিব না, মানে দিব না। আজ হোক কাল হোক তোর ভাই মরবেই। নিজের জানের ভয়ে কম তো বিদেশ সময় থাকেনি। এ দেশের মাটিতে তোর ভাই জান দেবে। প্রতিনিয়ত বিষ খেলে কে এবার বেঁচে থাকে, কজন যে প্রাণ হারাবে কে জানে। বেলা কিছু বলবে তখনই কলটা কেটে গেল। কল ব্যাক করেও কোনো লাভ হলো না। ক্রোধ চেপে বসলো তার। পরক্ষণে কিছু একটা ভেবে দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিল। দেরি না করে ওয়াহাজকে কল করলো সে। কলটা প্রথমবারই রিসিভ হলো। ফোন হয়তো ওয়াহাজের হাতেই ছিল। বেলা চাপা শ্বাস ফেলে বলল, ভাইয়া কথা আছে। বেলা সচরাচর ওয়াহাজের সাথে সালাম দিয়ে কথা বলে, কিন্তু আজ সেটার বিকল্প দেখে একটু অবাক হলো ওয়াহাজ। সে বলল, ঠিক আছিস বোন? গলা এমন শোনাচ্ছে কেন? ভাইয়া, আমাদের কালো অতীত হয়তো সামনে আসতে চলেছে। আমাদের সেই কালো অতীতের সম্মুখীন হতে হবে। এত বছর পর আবার কেন ভাইয়া? ওয়াহাজ উঠে দাঁড়ালো। রুমে আসে সে ইশারায় আসছি বলে বাহিরের দিকে বেরিয়ে এলো। আলতো গলায় বলল, কি হয়েছে? ভাইয়া, এর আগে আমার ফোনে একটা মেসেজ আর কল এসেছিল। কেউ বলেছিল সে ফিরে এসেছে, বদলা নিবে, কাউকে ছাড়বে না। আজ যে ঘটনা ঘটলো এটার পর আর আমি চুপ করে থাকতে পারলাম না। ওয়াহাজ চোখে মুখে বিস্ময় ফুটিয়ে জানতে চাইল, কি ঘটেছে? আমাকে আগে কেন তুমি বলনি? আর কেন কেউ এসব জানে? ফারাজকে বলেছ? বেলা চাপা গলায় বলল, না, কেউ জানে না। কিছুক্ষণ আগে আমি বেলকনিতে বসেছিলাম। হঠাৎ একটা পাথর এসে আমার কপালে লাগে। মেঝের দিকে তাকিয়ে দেখি কাগজে মোড়ানো পাথর। খুলে দেখি সেখানে লেখা, আমাদের দুজনের মধ্যে কেউ 2 মাসের মধ্যে মারা যাবে। বাহিরের দিকে তাকিয়ে আমি কাউকে দেখেছি ভাইয়া। আমি স্পষ্ট না দেখলেও বুঝেছি সেটা লম্বা চওড়া দেহের কোনো পুরুষ ছিল। ভাইয়া, আমার চিন্তা হচ্ছে। ভাবনায় পড়ে গেল ওয়াহাজ। দাঁত দিয়ে নখ কেটে থুতু করে ফেলে বলল, নম্বর আমাকে পাঠাও আর তুমি একদম চিন্তা করবা না। মানুষ ভয় দেখিয়ে তখনই সফল হয় যখন ভয় দেখানো ব্যক্তি ভয় পায়। নিজেকে শান্ত করো। এসব নিয়ে তুমি একদম ভেবো না। আমি সব দেখছি। সাদমানকে দিয়ে খোঁজ নিচ্ছি। বেলা ওয়াহাজকে 2টা নাম্বারই পাঠিয়ে দিল। সারা রুম পাইচারি করছে সে। কিছুতেই মাথা থেকে যাচ্ছে না ঘটনাগুলো। কপালটাও একটু ব্যথা করছে। হঠাৎই কলিং বেলের আওয়াজ হতে বুকটা কেঁপে উঠে বেলার। মনে পড়ে ফারাজের আসার কথা এখন। বুকে হাত দিয়ে নিজেকে ধাতস্থ করে নিল সে। ফারাজকে কিছু বুঝতে দেওয়া চলবে না। ডিভোর্সি মেয়েকে হয়তো কোনোভাবে ভালোবেসে বিয়ে করা সম্ভব, কিন্তু তার অতীতের সবটা সামলে এলে সংসার আদৌ টিকবে তো? ভিতর থেকে আরেকটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বেলার। শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নিল সে। মনে মনে সিদ্ধান্ত নিল সে বার যা করেছিল এবার প্রয়োজনে তার ভাই নিজেকে বাঁচাতে কোনো নর্দমার কীটকেও শেষ করে দিবে।
অতীতের রূপে আবার ফিরে যাবে। দুনিয়া ভালো মানুষের কদর করে না। খারাপ হয়ে যদি নিজেকে রক্ষা করা যায়, অন্য চোখে ভয় দেখানো যায়, সেরকম হওয়া দোষের কিছু না। বেলার প্রচণ্ড মাথা ব্যথা করছে। অনেক দিন স্ট্রেস ফ্রি থাকার পর আজ হঠাৎ করে এত চিন্তা মাথায় চেপে বসেছে। সব কিছু যেন অসহ্যকর লাগছে তার। ফারাজ এসে ফ্রেশ হতে ঢুকেছে। বেলা ফোনটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে। বিছানায় বসে আছে সে। কি হবে এরপর সেটাই চিন্তা করছে। কে হতে পারে লোকটি? এই চিন্তা তার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। প্রচণ্ড মাথা ব্যথায় মনে হচ্ছে এখনই মাথার এবং গাড়ের শিরা উপশিরা ছিঁড়ে যাবে। বারবার কপালের পাশে গড়ছে সে। দরজায় খট করে আওয়াজ হতেই সেদিকে তাকালো বেলা। ফারাজ ফ্রেশ হয়ে বেরিয়েছে। বেলাকে চুপ করে বসে থাকতে দেখলো সে। মুখে হাসি নেই। বেলার মলিন মুখ দেখে বলল, ওয়াজিহা, কিছু হয়েছে তোমার? বেলা হাসার চেষ্টা করলো। হাসি ভিতর থেকে আসছে না। প্রাণোচ্ছল হাসিটা যেমন জোরপূর্বক হাসিতে রূপ নিয়েছে। বেলা বলল, কিছু হয়নি তো, এমনিতে একটু মাথা ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে কপালের রগটা ছিঁড়ে যাবে। ফারাজ চৌকিতে এগিয়ে এলো বেলার দিকে। পাশে বসলো। মাথায় হাত রেখে বলল, প্রচণ্ড ব্যথা করছে? বেলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। বলল, সত্যি বলতে সহ্য করতে পারছি না, কান্না পাচ্ছে। বেলার কথা শুনে ফারাজের মুখ মলিন হয়ে গেল। বেলা থেকে একটু দূরে সরে বসলো। বলল, আমার কোলে মাথা রাখো। কিছু খেয়েছ? না, আপনার জন্য অপেক্ষা করছিলাম, নরম গলায় বলল বেলা। চোখ দুটো লাল হয়ে গেছে তার। একটু পর হয়তো টপ টপ করে পানি ঝরবে। ফারাজ বলল, কোলে মাথা রেখে একটু শো, আমি মাথা টিপে দেই। একটু ভালো লাগলে খাবার খেয়ে মাথা ব্যথার একটু ওষুধ খেয়ে নিলে ঠিক হয়ে যাবে হয়তো। আপনি আমাকে ওষুধটাই দিন, খেলে ঠিক হয়ে যাবে। আমি মাথা টিপে দিতে পারি না আমার বউয়ের। বেলা আমতা আমতা করে বলল, সেটা কেমন দেখায় না? লাগবে না আমার। কেমন দেখায়? খারাপ দেখায়। বর বউয়ের মাথা টিপে দেয়, এটা বাহিরের কেউ জানলে কি বলবে? কে জানবে? ঘরের কথা বাহিরে কেন যাবে? শুধু মাথা কেন, তোমার পা ব্যথা করলো আমি পা টিপে দিতেও দ্বিধাবোধ করব না। ওয়াজিহা, আমার ভালোবাসার মানুষের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তোমার আগে সব দুঃখ সব কষ্ট আমাকে ছুঁয়ে যাক। পুরুষ মানুষের এত কিছু করতে নেই। লোকে বউ পাগল বলবে, বুঝেছেন? ফারাজ বেলাকে টেনে নিজের কোলে শুইয়ে দিল। বেলার দিকে তাকিয়ে বলল, বর বাহির থেকে আসলে বউ দৌড়ে হাত ব্যাগটা নিয়ে যথাস্থানে রেখে দিতে পারে, প্রয়োজনীয় সব কিছু করে দিতে পারে। তাহলে বউয়ের মাথা ব্যথা আর পা ব্যথা করলে মাথার পা টিপে কেন দিতে পারবে না? যে পুরুষ নিজের নারীর পায়ে হাত দিতে গেলে সম্মান মাথা ছাড়া ওঠে, সে পুরুষকে কাপুরুষ বলা যেতেই পারে। নারীর পায়ে হাত দিলে সম্মানহানি হয়, হয় না বোঝাপড়াটা স্ট্রং হয়, একে অপরের প্রতি নির্ভরতা বাড়ে। বেলা আর কিছু বলল না। ফারাজ মাথা টিপে দিতে শুরু করলো। বেলা চোখ বন্ধ করে নাই, শান্তিও অনুভব করতে শুরু করলো সে। বেলার ঘুম ভাঙতে ভাঙতে সকাল 8:30। ঘুম ভাঙতে ঘড়ির দিকে চোখ দেখতেই আটকে উঠল সে। বুকটা কেঁপে উঠল। এত দেরি হলো কিভাবে কিছুই বুঝতে পারছে না। তাড়াতাড়ি করে বিছানা থেকে নামলো। পায়ের জুতোটা পরে বাহিরের দিকে আসতে রান্নাঘরে ফারাজকে এবং মুহিব সাহেবকে দেখল সে। ফারাজকে কিছু বলে মুহিব সাহেব বাহিরে বেরিয়ে গেলেন। বেলা ধীরে ধীরে রান্নাঘরের দিকে পা বাড়ালো। যাওয়ার পথে শাশুড়ির রুমে একটু উকি দিল সে। দেখলো ফাহমিদা বেগম কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। সুযোগ পেয়ে বেলা রান্নাঘরে চলে গেল। ফারাজ চা বানাতে ব্যস্ত। বেলাকে দেখে বলল, এখন কেমন লাগছে তোমার? বেলা মুখ গোমড়া করে বলল, আপনি আমাকে কেন ডাকেননি? আমি এত বেলা অবধি ঘুমাচ্ছি, বিষয়টা কেমন দেখালো? মা কি ভাবলো? ফারাজ বেশ স্বাভাবিক গলায় বলল, মাকে বলেছি রাতে মাথা ব্যথার জন্য ঘুমোতে পারোনি ঠিক মতো। মা কিছু মনে করবে না। আপনি হাসপাতাল যাবেন না? না, ছুটি নিয়েছি। বেলা অবাক হলো। জিজ্ঞেস করলো, ছুটি কেন নিয়েছেন? আপনারও শরীর খারাপ লাগছে? ফারাজ চায়ের কাপে চা ঢেলে বেলার কানের কাছে মুখ নিয়ে বলল, আজকে বউকে সময় দিব তাই ছুটি নিয়েছি। বিয়ে হলো, বউ তো কাছেই পাচ্ছে না আমাকে। বউ কিছু বলছেও না, তাই আইন নিজের হাতেই তুলে নিয়েছি। বেলা মৃদু হাসলো। সাহসে বলল, আপনিও না? আমি যাই ফ্রেশ হই। যাও, আমাকে চা দিয়ে আমি আসছি। চা খাবে তো, তাই না? বরের হাতে চা মিস করতে চাই না। ফারাজ হাসলো। বেলা সেখানে আর দেরি না করে সোজা রুমের দিকে চলে যায়। ফারাজ নিজের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ল। নীরার মৌ দুজনে বসে বসে নাস্তা করছিল। আজ থেকে নীরা সাদমানের মায়ের শোরুমে জবে জয়েন করবে। সকাল সকাল যেতে হবে সেখানে। মৌকে খোশ মেজাজে দেখে নীরা মিটিমিটি হাসলো। নীরা আগ্রহ দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, ভাবি কিছু হয়েছে? আজ একটু বেশি খুশি খুশি লাগছে আপনাকে। মৌ ঠোঁট টিপে হাসলো। চুল কানের পিছনে গুজে বলল, বিকেলে বাসায় এসো, তারপর বলবো। হাসছেন যেহেতু, তাহলে আনন্দের কোনো সংবাদ। যেটা বাবার ভাবো, আমি এখন তোমাকে কিছু বলবো না। বাসায় ফিরে তারপর বলবো। ঠিক আছে, বাসায় ফিরে শুনবো, কিন্তু কথা হচ্ছে আপনার আজ প্রথম দিন।
কিন্তু আজ কাজে মন বসবে না, না বসলেও চাকরি যাবে না, সমস্যা নেই। নীরা উঠল, তার নাস্তা করা শেষ হয়েছে। বেসিনে হাত ধুতে ধুতে বলল, আমি কিন্তু বাসা নিচ্ছি ভাবি। বাসা না, শোরুমের ওখানে একটা মেস আছে, সিট আছে, তাই ভেবেছি ওখানে শিফট করব। বউ ক্রুশ গেল, সাগ্রহে শুধালো, তুমি এখানে থাকবে না? কাছাকাছিই তো থাকবো, 2-1 দিন পর পর এসে ঘুরে যাব। আমি ভাইয়াকে বলেছি, ভাইয়া রাজিও হয়েছে। ঠিক আছে, যেটা ভালো মনে হয় করো, 2 দিন এসে থাকবে, মায়ায় বেঁধে আবার উড়াল দিবে। নীরা মৃদু হেসে বলল, মাঝে মাঝে এসে জ্বালাবো কিন্তু ভাবি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। নীরা সকাল সকাল তৈরি হয়েছিল। নাস্তা শেষ হলেই নিজের সাইড ব্যাগটা নিয়ে মৌয়ের কাছে এসে দাঁড়ালো। মৃদু হেসে বলল, দোয়া করবেন ভাবি, আসছি। মৌ উঠে দাঁড়ালো। দুজনেই দরজার দিকে এগোতে থাকলো। মৌ নীরার গালে হাত রেখে বলল, মিষ্টি মেয়েটা সব কিছু ভালো হোক, বিকেলে জলদি চলে এসো। নীরা হেসে মাথা জাকালো। মৌকে মুহূর্ত কয়েকের জন্য জড়িয়ে ধরে সাফা শ্বাস ফেলে বেরিয়ে গেল সে। মৌ নীরা যাওয়ার দিকে চেয়ে রইল। নীরা চলে যেতে মৌ দরজা আটকে দিবে, তখনই সিঁড়ির দিক থেকে আওয়াজ এলো, দরজা আটকেও না, আমি চলে এসেছি। মৌ সিঁড়ির দিকে তাকাতে ওয়াহাজকে দেখতে পায়। ওয়াহাজ তাড়া পেয়ে উপরে চলে আসে। ভিতরে ঢুকে নিজে দরজা লাগিয়ে দিল। ওয়াহাজের হাতে লাল রঙের 4টে গোলাপ। মৌ মুচকি হেসে বলল, ফুল? ওয়াহাজ ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তোমার জন্য নিয়ে এসেছি। রাস্তার পাশে এক পিচ্ছি ফুল বিক্রি করছিল, ভাবলাম তোমার জন্য নিয়ে আসি, বউদের ফুল দিলে নাকি তারা খুশি হয়। মৌ ফুলগুলো নিয়ে বলল, বুঝলে কিভাবে? কয়টা বউ ফেলেছ? সব কিছু জানতে প্র্যাকটিক্যাল হতে হয় নাকি? মৌ ওয়াহাজের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে নাস্তা করে নেবে চলো। আগে শুনবো। মৌ হেসে রুমে চলে এলো। একটা বক্স থেকে প্রেগনেন্সির কিট বের করে দিয়ে এসে ওয়াহাজের সামনে ধরল। ওয়াহাজ কিটটা হাতে নিয়ে এক হাতে মুখ চেপে হাসলো। হাসতে হাসতে বলে উঠল, কি, আমি বাবা হতে চলেছি? নীরা সময়ের মধ্যে শোরুমে চলে এসেছে। কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে তাকে, তবে কেউ প্রথমই কাজ পরিপক্কতার সাথে করতে পারে না। তাই পুরনো একজন সবসময় নীরার আশেপাশে আছে। শোরুমের ভিতরটা সুন্দর, বাহিরটাও সুন্দর। জায়গা ভালো পজিশনে হয়, কাস্টমারও কিছুক্ষণ পর পরে আসছে। এখানে যারা আছে সবাই খুবই মিশক ধরনের। এত এত ভালোর মাঝেও নীরার ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে এখনই হয়তো দম আটকে যাবে বা অজ্ঞান হয়ে যাবে। মাথা ঘোরাচ্ছে তার, চোখও বন্ধ হয়ে আসছে। চারপাশ কেমন অন্ধকার লাগছে। মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলতে পাশের মেয়েটা খেয়াল করলো নীরা অসুস্থ হয়ে পড়েছে। নীরা পড়ে যাবে তখনই মেয়েটা তাকে ধরে নিল, বসিয়ে দিল চেয়ারে। নীরা পানি চাইলে মেয়েটা বোতল হাতে ধরিয়ে দিল। তোমার খারাপ লাগছে? আসলে আমার মাথা ঘোরাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। ম্যামের থেকে ছুটি চাইলে কি দিবেন? আমি জানি না কেন এমন হচ্ছে। গাড়িতে তুলে দেবো তোমাকে? আমি আন্টিকে বলে দিব, খুব উপকার হতো। আচ্ছা তুমি একটু রেস্ট নাও, শরীর একটু ভালো হলে আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। কেমন লাগছে এখানে আপনার নীরা? বলতে বলতে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো সাদমান। নীরার পাশের মেয়েটা এগিয়ে এসে বলল, স্যার, নীরা একটু অসুস্থ, মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। কি বলছেন? নীরার দিকে এগিয়ে এলো সাদমান, কপালে হাত ঠেকিয়ে বলল, কই জ্বর নেই তো। নীরা সাদমানের দিকে মুখ উঁচু করেই তাকালো। শান্ত গলায় বলল, আমাকে বাড়ি পৌঁছে দিবেন একটু? হ্যাঁ, কিন্তু অসুস্থ তাহলে এখানে আসতে গেলেন কেন? অসুস্থ ছিলাম না, এখানে এসে মিনিট 15 হলো খারাপ লাগছিল। আচ্ছা আপনার ব্যাগটা নিয়ে বাহিরে আসুন, আমি বাহিরে অপেক্ষা করছি। সাদমান বাহিরে যেতে নীরা ঘড়িতে সময় দেখল, 10টা বাজতে চলেছে। তার মানে মৌ এখনই রান্নার জন্য রান্না করে যায়নি। তবুও চিন্তা হচ্ছে তার। সে বেশ বুঝতে পারছে অতিরিক্ত চিন্তার কারণেই তার এমন অস্বস্তি হচ্ছে। ব্যাগটা নিয়ে মেয়েটা থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল নীরা। যে করে হোক আজকে দুর্ঘটনা আটকাতেই হবে তার। মনুষ্যত্ব জলাঞ্জলি দিতে সে পারবে না। ফারাজার বেলা তৈরি হয়ে নিচ্ছে। ওয়াহাজ কিছুক্ষণ আগেই কল করেছিল, তাদের এক্ষুনি যেতে বলেছে। কারণ প্রথমে ওয়াহাজ জানাতেই চায়নি, কিন্তু বেলার জোর জবরদস্তির কাছে সে হেরে গিয়ে বলে দিয়েছে বেলা ফুপি হতে চলেছে। বেলার সে কি আনন্দ! সে সাথে সাথে ফাহমিদা বেগম এবং মহিব সাহেবকে জানিয়েছে, বলেছে সে এখনই গিয়ে দেখা করতে চায় ময়ের সাথে। ফাহমিদা বেগম আর আপত্তি করেননি, তিনি বেলার ফারাজকে যেয়ে দেখা করে আসতে বলেছেন। দুজন তৈরি হচ্ছিল, এমন সময় ফাহমিদা বেগম দরজায় এসে জিজ্ঞেস করলেন, ফারাজ, মোর বাসায় যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবি, খালি হাতে যেন যাস না, মামা হচ্ছিস কিন্তু। ফারাজ মৃদু হেসে বলল, ওসব তোমাকে ভাবতে হবে না আম্মা, টাকা আছে কাছে, আমি কি কিছু দিব? আম্মা, আমি ডাক্তার, বেকার না, আলহামদুলিল্লাহ, আমার কাছে যথেষ্ট আছে, তুমি চিন্তা করো না। ফাহমিদা বেগম চলে যেতেই বেলা বলে উঠল, কত টাকা আছে আপনার কাছে?
ফারাজ বেলার কাছে এগিয়ে এসে চোখে চোখ রেখে বলল, কত চাই তোমার? বেলা মৃদু হেসে বলল, কত আছে সেটা না জানি কিভাবে পরিমাণটা বলি। চেম্বারে যে পরিমাণ রুগী আসে সেটার পাশে 3-4টা মিলিয়ে ওরকম রুগী পায় না। অন্যান্যদের চেয়ে টাকা কম রাখি, চিকিৎসা ভালো দেই বলে আমার ওখানেই বেশি ঝোঁক সবার। সেই হিসাবে একদিনের উপার্জনে তোমার এই ছোটো হাত ভর্তি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমি তবে স্বর্ণ ছাড়াও ও বাড়িতে যাব না। বেলার কথায় মুচকি হাসল ফারাজ। বেলার গালে হাত রেখে বলল, মাত্র তো খবর শুনলে, এখনই স্বর্ণ দিয়ে কি করবে? ভাবি এত ভালো খবর দিল, ভাবির পাওনা এটা। ঠিক আছে, বউ যেটা বলবে সেটাই হবে, তবে তার আগে আমার কিছু চাই। বেলা ব্রুকুসকে জানতে চাইল কি? ফারাজ মাথা পাকা করে এগিয়ে গিয়ে বলল, গালে একটা চুমু। বেলা হাত দিয়ে ফারাজের গলা সরিয়ে দিয়ে ফিক করে হেসে ফেলল। হেসে বলল, বাসায় এসে পরে দিব, এখন চলুন, আমার তর সইছে না। বাসা কাছাকাছি হওয়ায় খুব বেশি আর দেরি হলো না মোদের বাসায় পৌঁছাতে। নিজেদের বাসা থেকে বেরিয়ে আগে স্বর্ণের দোকানে গিয়েছিল তারা। সুন্দর একটা রিং পছন্দ করে মোর জন্য নিয়েছে। সেখান থেকে সারা রাস্তা বেলা নিজের মনেই হেসেছে। ফারাজ ড্রাইভ করার পাশাপাশি গ্লাসের দিকে তাকিয়ে দেখেছে বেলাকে। গাড়ি বাসার সামনে এসে থামতে বেলা নামার জন্য নড়তে ফারাজ বলে উঠল, এখনই নেমো না, গাড়ি ভিতরে রাখবো। বেলা চুপচাপই বসে রইল। গেট খুললে ফারাজ গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করে। গাড়ি থামতে বেলা আর এক মুহূর্ত দেরি করলো না। নেমে সোজা ফ্ল্যাটের দিকে রওনা দিল। সিঁড়ি বেয়ে সোজা ফ্ল্যাটের সামনে উপস্থিত হয়। ফারাজ এসে পাশে দাঁড়াতেই বেল ছাপল বেলা। ওয়াহাজ এসে দরজা খুলতে বোনের হাসি মুখ দেখে মুখে হাসি ফুটে উঠল ওয়াহাজেরও। দুজনকে ভিতরে আসতে বলল সে। বেলা সোজা গিয়ে মুখে জড়িয়ে ধরল। আজ তার খুশির দিন। কতদিন কোনো ছোট বাচ্চার আগমনী বার্তা পায়নি সে। ছোট ছোট আঙ্গুল ছুঁয়ে দেখা হয় না, ছোট নরম ঠোঁট নিজে গালে ঠেকিয়ে চোখ বন্ধ করে আদর অনুভব করা হয় না। কি ভালো খবর দিলে ভাবি, বলে আরেকবার জড়িয়ে ধরল বেলা। আবার বলে উঠল, শোনো, এখন থেকে একদম সাবধানে থাকবে। বাসার কোনো কাজ তোমাকে করতে হবে না। কাজের লোক রেখে দাও একটা, 24 ঘন্টা যেন বাসায় থাকে। বাসার সব কাজের পাশাপাশি সে যেন তোমার খেয়ালও রাখে। ওয়াহাজের দিকে তাকিয়ে আবার বলল, ভাইয়া তুমি তো সব সময় বাসায় থাকো না, নীরও চাকরি পেয়েছে, সারাদিন বাহিরে থাকবে। ভাবি শুধু একা বাসায় থাকবে, তুমি একজন মহিলা জোগাড় করো। ভাবিকে একা বাসায় রেখো না, কোনো কাজ যেন সে না করে। মৌ হেসে বেলা চিবুকে হাত রেখে বলল, ফুফির দায়িত্ব এত তাড়াতাড়ি শুরু করতে চলে এসেছেন? অবশ্যই, ফুফি বলে কথা, বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ওর তো আর মায়ের কোনো বোন নেই, আমি আছি, আমার দরদ অবশ্যই বেশি থাকবে। নীরাকে সাদমান অনেকক্ষণ আগেই বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে। বাসায় এসে খুশির খবরটা পেয়েছে সে নিজেও। এরপর থেকে ময়ের আশেপাশে আসে সে। এত খুশির দিনেও মন থেকে ভয় কিছুতেই সরছে না তার। বারবার রান্নাঘরের দিকে দেখছে সে। বেশ কিছুক্ষণ আড্ডা চলল সবার। বেলা নীরার পাশেই বসেছিল এতক্ষণ। বেলাকে উঠতে দেখে নীরা তড়িৎ গতিতে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ আপু? কোথাও না, একটু ওয়াশরুম থেকে আসছি। নীরার কিছু বলল না। বেলা বেরিয়ে গেল। নীরার বুক কাঁপছে। কে রান্নাঘরে যাবে আর একটা অঘটন ঘটবে সেটা ভাবতে আবারও খারাপ লাগতে শুরু করেছে তার। এদিকে তার হাতের ফোনটা বারবার বাজছে। কেউ কল করছে তাকে। আলো জ্বলছে আবার বন্ধ হচ্ছে। মিনিট কয়েক পর বেলা দরজার সামনে এসে বলল, তোমরা সবাই বসো, আমি চা করে আনছি, চা খেতে ইচ্ছে করছে। বেলার কথা কানে পৌঁছাতেই চকিতে দাঁড়িয়ে গেল নীরা। কেঁপে উঠল বুক। বলল, আপু তুমি বসো না প্লিজ, আমি চা করে নিয়ে আসছি। বেলা সিরিয়াস মুডে বলল, তুমি গল্প করো, আমি আসছি, বেশি একটা সময় লাগবে না। নীরা শ্বাস টানল। কারো ক্ষতি সে করতে পারবে না, এতে যা হওয়ার হোক। কারো কথায় ভালো মানুষগুলোর ক্ষতি সে করতেই পারবে না। সে সিদ্ধান্ত নিল রান্নাঘরে সে যাবে, প্রয়োজনে নিজের কিছু হয়ে যাক, তবু এই মানুষগুলোর ক্ষতি সে করবে না। নীরা এগিয়ে গেল। বেলাকে হাত ধরে টেনে রুমে নিয়ে বলল, তুমি এখানে বসো, আজ আমি চা করব। আর কোনো কথা না আপু? বেলার কিছু বলল না। মৃদু হেসে নীরার গালে হাত রেখে ইশারায় নীরাকে যেতে বলল। নীরা ধীর পায়ে রান্নাঘরে গেল। সিলিন্ডারের দিকে কাত তাকাতেই তার দম আটকে আসছে। ওটায় হাত দিলেই যে বিস্ফোরণ ঘটবে, আর তারপর নীরা বিদায় নিবে পৃথিবী থেকে। হাত পা কাঁপছে তার। কাঁপা কাঁপা হাতে পাতিলে পানি নিয়ে চুলায় বসালো। চোখ বন্ধ করে বুকে বাম হাত চেপে ডান হাত দিয়ে সিলিন্ডারের গ্যাসের লাইনে সার্কিট অন করলো। মনে হলো এখনই সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু সে বুঝলো কিছুই হলো না। চোখ খুলতেই পাশে ওয়াহাজকে দেখে চোখ বড় বড় হয়ে যায় তার। আমতা করে বলল, ভাইয়া আপনি এখানে? ওয়াহাজ কঠোর মেজাজে বলল, কে তুমি? কে পাঠিয়েছে তোমাকে? ওয়াহাজ কঠোর মেজাজে বলল, কে তুমি? কে পাঠিয়েছে তোমাকে?
নীরা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। ওয়াহাজ আবার বলল, তুমি হয়তো আমার সম্পর্কে জানো না। ওয়াহাজকে না জেনেই তার ক্ষতি করতে এসেছ। আমার বাড়িতে আমার মানুষদেরকে মারার প্ল্যান করছ। সাহস আছে বটে। নীরা এতক্ষণে রান্নাঘরের বাহিরে একবার দেখে দুহাত একসাথ করে অনুনয়ের স্বরে বলল, ভাইয়া প্লিজ সবার সামনে আমাকে খারাপ বানাবেন না। আমি কারো ক্ষতি করব না বলেই নিজেই রান্নাঘরে চলে এসেছি। গেলে আমার প্রাণই যেত। তোমার আগে রান্নাঘরে এসেছিলাম আমি। সিলিন্ডারের অবস্থা খারাপ দেখে সন্দেহ হয়। ক্যামেরার ফুটেজ দেখে মিস্ত্রিকে এনে ঠিক করে নিয়েছি। তুমি হয়তো বুঝতে পারোনি পুরো বাড়িতে লুকোনো ক্যামেরা আছে। তুমি আসার পরদিনই তোমার আড়ালে লাগানো হয়েছে। বাড়িতে থাকি না সব সময়। এখানে কি হচ্ছে না হচ্ছে সব ফোনে দেখতে হতো। সাদমান সব ওয়াজকে কথা শেষ করতে না দিয়ে বলে উঠল, আপনারা দুজনই জানেন এসব? হ্যাঁ, সাদমানকে আমি বলেছিলাম তোমাকে এখানে রাখতে। তোমার কি মনে হয় যে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার সে ভালোভাবে না জেনে একজন অপরিচিত কাউকে কারো বাড়িতে তুলে দিবে? এবার বলো এখানে কে পাঠিয়েছে? নীরাজ চুলা বন্ধ করলো। নরম স্বরে বলল, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আমি রাতে সব কিছু বলি। ওয়াহাজ কঠোরভাবে বলল, আজকেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। মৌ আর ওয়াজিহাকে কিছু না একটা বুঝিয়ে, শত্রুকে কাছে রাখতে নেই। শত্রু চোখের আড়ালে যতটা থাকবে ততটা শান্তি। সাথে আবার মিশানো সাহস করবে না তো? তোমাকে বিশ্বাস করা যায় না। নীরা মৃদু হেসে বলল, ভয় নেই, কাউকেই মারব না। ওয়াহাজ আর কিছু না বলে সাথে সাথে রুমে চলে গেল। বিকেলে সাদমান এলো ওয়াহাজের বাসায়। ফারাজার বেলা দুপুরে বাসায় ফিরে গেছে। ওয়াহাজ বেলাকে আগে কিছু জানায়নি। সব কিছু পরিষ্কার হওয়ার আগে বোনের মাথায় আবার চিন্তা ঢুকিয়ে দিতে চায় না সে। ওয়াহাজ আর মৌ একসাথেই বসেছিল। নীরা ছিল পাশের রুমে। সাদমানের গলা ওয়াহাজের রুমে শুনে বুকটা কেঁপে উঠল নুরার। কল লিস্টের টপে থাকা ব্যক্তিটার নাম্বারে আবার কল করলো। রিসিভ হতে বলল, হ্যালো। ওপাশ থেকে ভরাট পুরুষালী গলায় কেউ গালি দিয়ে বলল, এই তোরে না কইছি এই নাম্বারে কল দিবি না, তারপরও কেন বাল ফালাইতে এই নাম্বারে কল দিছস? জানের মায়া নাই তোর? নীরা শুকনো ডোক গিলে বলল, আমি আপনার হয়ে আর কোনো কাজ করতে পারবো না। ওরা আমাকে সন্দেহ করেছে। বাসায় পুলিশ আসছে, হয়তো আমারই নিয়ে যাবে। আমাকে অত্যাচার করেও লাভ হবে না। আমি আমার জান দিতে পারি, কিন্তু দয়া করে আমার ভিডিও ছাড়বেন না। আমি আপনার খবর কিছুতেই পুলিশকে দিব না। লোকটা যেন দাঁতে দাঁত চেপে বলল, নিজের জানের ভয় থাকলে তুই এখনই বাড়ি থেকে পালা। এত সময় দিয়েছি, একটাকেও মারতে পারিস নাই তুই। এবার আমারই কিছু করতে হবে। আর তোর ভিডিও, তার কথা ভুলে যা তুই। তুই পুলিশকে কিছু বলার আগে আমি ভিডিও নেটে ছেড়ে দিব। ভিডিও কি তোকে আগে পাঠিয়ে দিব? নীরার গলা ভারী হলো। এতদিনের চাপা দুঃখ যেন আবার বেরিয়ে এলো। বলল, বাঁচতে দিন না আমায় প্লিজ। কাজ শেষ করে বেরিয়ে আয়। যেভাবে হোক পরিস্থিতি উল্টে দে, না হলে আমি কোনো কিছুরই গ্যারান্টি দিতে পারছি না। বুকটা পুনরায় কেঁপে উঠল। ফোনের ওপাশ থেকে বন্দুকের আওয়াজ হতে চিৎকার করে উঠল নীরা। হাত থেকে ফোনটা পড়ে গেল। পাশের ঘর থেকে সাদমান আর ওয়াহাজ দৌড়ে আসে। পিছন পিছন ছুটে আসে মৌ। নীরাকে কাঁদতে দেখে সাদমান আর ওয়াহাজ মুখ ছাওয়াছাই করতে থাকে। সবাইকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের পানি মুছে নিল নীরা। সাদমানকে বলল, আমাকে প্লিজ বাঁচান। সাদমান এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি বলছেন? কে মারবে? এবার কি সব আড়াল করার জন্য নতুন ফাঁদ পেতেছেন? নীরা আরেক দফা এগিয়ে এলো সাদমানের দিকে। মুহূর্তে নজর নামিয়ে নরম গলায় বলল, আমি তো নিজের জীবনটাই দিতে চাচ্ছিলাম, সেটাও হলো না। ভালো হতো আমি মরে গেলে, কিন্তু আমার সম্ভ্রম হারাতে আমি চাই না। ওয়াহাজ সব কিছু পর্যবেক্ষণ করছিল এতক্ষণ। মৌ এখনও কিছু বুঝে উঠতে পারেনি। ওয়াহাজ মৌয়ের দিকে তাকিয়ে বলল, তুমি একটু রুমে যাও, নীরার সাথে কথা আছে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওয়াহাজ মোহর দুগালে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি চিন্তা করলে বাচ্চার উপর ইফেক্ট করবে। প্লিজ এসব নিয়ে তুমি ভেবো না। মৌ ওয়াহাজের চোখে চোখ রেখে বলে উঠল, তুমি সবসময় কেন আমাকে আড়ালে রাখো? কেন জানতে দাও না কিছু? জীবনে ভালো থাকতে সব কিছু জানতে হয় না, জানার পরিমাণ বাড়লে অশান্তি সৃষ্টি হয়। মৌ চলে যেতে ওয়াহাজ দরজায় সিটকিনি আটকে দিল। নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চারপাশে সব কিছু যেন সে শুনছে না। নীরাকে বসতে বলে সাদমান আর ওয়াহাজও বসল। দুজনকে বসতে দেখে নীরা ধপ করে বসে পড়ল। নিচু স্বরে বলল, আপনাদের কেউ মেরে ফেলতে উঠে পড়ে লেগেছে। আমাকে এর মাঝে কিভাবে জড়িয়ে নিয়েছে আল্লাহই জানে। আমি আমার প্রাণের মায়া করি না, কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন নিজের সম্মানহানি সহ্য করতে পারবো না। সাদমান কঠোর গলায় বলল, কি হয়েছে স্পষ্ট করে বলুন তো। নীরা একটা দীর্ঘশ্বাস পেল। কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে ওয়াহাজের দিকে তাকালো। মাথা নিচু করে বলল, আমাকে বিষ দিবেন? আমাকে কেউ বাঁচতে দিবে না। এখন এত মানুষের চোখে খারাপ হয়ে বাঁচতেও আমার ইচ্ছে করে না। ওয়াহাজ নিজের কথার উত্তরে কিছু না বলে বলল, কে তুমি? এখানে আমাদের ক্ষতি করতে কেন এসেছ? কি করেছি তোমার?
নীরা হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে বলল, আপনারা আমাকে সন্দেহ করলে প্রথমেই কেন ধরেননি? কেন শুধু শুধু মায়ে জড়ালেন? নীরা, আমি সব কিছু জিজ্ঞেস করেছি। আমি জানি না। কি জানো না? কে আমাকে পাঠিয়েছে? মানে? সাদমান ফার্স্ট থেকে বলে উঠল, সেদিনের ঘটনা মিথ্যে ছিল? যেদিন আপনি পারাজের গানের সামনে এসে পড়েছিলেন? নীরা উপর নিচ মাথা নাড়ালো। সাদমান অবাক হলো না, কারণ কোনো কিছু ঘটানোর আগে এরকম কিছু অঘটন ঘটাতেই হয়। সাদমান চোখমুখ শক্ত করেই বলল, ফোন দিন দেখি আপনার। নীরা সাদমানের দিকে তাকালো, নিজের ফোনটা সাদমানের হাতে দিল। সাদমান ফোনটা নিয়ে এটা ওটা চেক করতে থাকলো। ওয়াহাজ বলে উঠল, এক প্রশ্ন আমি তোমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, আগাগোড়া সব কিছু বলো। নীরা শুকনো ডোক গিলে বলল, আমার ওয়াশরুমের ভিডিও তার কাছে আছে। আমি জানি না এই অঘটনটা কীভাবে ঘটলো, বলেই কেঁদে ফেলল নীরা। সাদমান ফোনের উপর থেকে চোখ সরিয়ে নীরার দিকে তাকালো, বুঝলো চোখের এই পানি মিথ্যে হতে পারে না। ওয়াহাজ বলল, সত্যি বললে সাহায্য পাবে, আর মিথ্যে বললে সাজা। সিদ্ধান্ত তোমার কাছে। নীরা পুফিয়ে উঠল, বলল, আমি ন্যাশনালে নতুন ভর্তি হয়েছি। যে বাসায় উঠেছিলাম সেখানে এই ঘটনা ঘটেছিল। একদিন আমার ফোনে কল এলো, মেসেঞ্জার চেক করতে বলল। মেসেজ চেক করে আমার নেগেটিভ ভিডিও পেলাম। আমাকে যা যা বলা হয়েছে বা হচ্ছে সেগুলো করার চেষ্টা করে যাচ্ছি। আমাকে বলেছে আমি তার কথা মতো কাজ না করলে ভিডিও ভাইরাল করে দিবে। কি কি করেছে তুমি? নীরা মাথা নিচু করলেও বলল, ওনার কথা মতো এই বাড়িতে এসেছি। আপনাকে আর ওয়াজিহা আপুকে মারার কথা ছিল। সোয়াল শক্ত হয়ে গেল ওয়াহাজের। কঠিন স্বরে বলল, কে সে? আমি জানি না নাম। কীভাবে খুঁজে বের করব তাকে? জানি না, তবে তার নাম্বার এখানে আছে। তোমার কি মনে হয় এখনও তাকে এই নাম্বারে পাওয়া যাবে? বলদ লাগে। বেশ কিছুক্ষণ কথা চলল তিনজনের। এক পর্যায়ে নীরা বলে উঠল, রিমন নামের কেউ পরিচিত আছে? একদিন কথায় কথায় বলেছিল, আপনাকে ধ্বংস করতে না পারলে তার নামও রিমন নয়। ওয়াহাজ মনে করার চেষ্টা করল। বেলার কথা অনুযায়ী অতীত গেটে কিছু মনে পড়তে চোখ বড় বড় করে জোর গলায় বলে উঠল, রিমন। ওয়াহাজ রুম থেকে বেরিয়ে যেতে নীরা সাদমানের দিকে তাকালো। মৃদু গলায় বলল, আমি আপনার ব্যবহারে অনেক কিছুই বুঝেছিলাম। বুঝেও আমি নিজেকেই আপনার কাছ থেকে দূরেই রেখেছিলাম। আপনার তালে তাল মেলায়নি। তবে আপনার আজকের ব্যবহারে মনে হচ্ছে সব কিছু মিথ্যে। ভাগ্যিস মন নরম হয়নি আমার। আপনার প্রতি মন নরম হলে তো আমি এতক্ষণে শেষ হয়ে যেতাম। কিছু মানুষের আসল রূপ জানলে মরে যেতে ইচ্ছে করে। আপনার এতদিনের ব্যবহার, আমাকে নিয়ে ভাবা, অন্যরকম অনুভূতি সৃষ্টি করার চেষ্টা, সব কিছুই কি মিথ্যে ছিল? সাদমান বেশ স্বাভাবিক গলায় বলল, সব কিছু ওয়াহাজ ভাইয়ের প্ল্যান ছিল। আপনার সব কিছুই অভিনয় ছিল? জি, আপনার মতোই। আপনি বলেছিলেন গ্রাম থেকে সেই লোকের সাথে এসেছেন। লোককে জেলে রাখা হয়েছিল, জামিনও হয়তো পেয়েছে। সেরকম কোনো কেস না। বিস্ময়কর ব্যাপার হচ্ছে ফারাজের গাড়ির সামনেই কীভাবে আসলেন? নীরা কিছুক্ষণ চুপ থেকে বলল, সব সময় সব কিছু নজরে আছে একজনের। তবে ওনার গাড়ির সামনেই যে পড়েছিলাম এটাও কল করে বলা হয়েছিল। সময় হিসেব করে বলে দিয়েছিল হয়তো। আমাকে যেভাবে বলেছে সেটাই করেছি। তার মানে সবাইকে আগে থেকে চিনতেন। বলে বুক উসকে তাকালো সাদমান। নীরা উপর নিচ মাথা নাড়ালো। এবার সে জিজ্ঞেস করলো, আপনারা আমাকে সন্দেহ করে সেদিনই কেন ধরেননি? সন্দেহ আমি করিনি, করেছিল ওয়াহাজ ভাই। আপনার সব কথা তাৎক্ষণিকভাবে জানা যেত না। কেউ কেউ জান দিয়ে দেয় কিন্তু সত্য বলে না। আপনার সত্যতা জানতে সব রকম পারিবারিক ছোঁয়া দেওয়া হয়েছে। ভালো ব্যবহার, ভালোবাসা, সাহায্য সব কিছু দিয়ে আপনার এই রূপটা বের করে আনা হয়েছে। বিশেষ করে আমার করা ব্যবহার আপনাকে বাধ্য করেছে যে এখানে সবাই আপনাকে বিশ্বাস করে নিয়েছে। আমি আপনার প্রতি কঠোরতা প্রকাশ করলে আপনি সচেতন হতেন, ভুল করতেন না। এই যে ব্লাস্ট করে ভাবিকে মারার কথা ভেবেছিলেন, কিন্তু সেটা করতে পারেননি। মানুষের ভালো ব্যবহার অনেক কিছুই বদলে দিতে পারে। সাদমান একটু থেমে আবারও বলল, সেদিন আপনার ফোনে কিছু পাওয়া যায়নি কেন? কারণ কম দামি বাটন ফোন দিয়ে যোগাযোগ হতো। আপনি উপস্থিত হওয়ার আগেই সেটা পাশের নালাতে ফেলে দিয়েছিলাম। কাঁচা খেলোয়াড় নয়, তাহলে যে আপনাকে পাঠিয়েছে। নীরা সাদমানের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর বলল, আপনার অন্তত পুলিশ না হয়ে অভিনেতা হতে হতো। দারুণ অভিনয় করেছেন আপনি। যে কেউ আপনার অভিনয়ে ডুবে মরত। আমি একটুও ধরতেই পারলাম না। কি অভিনয় আপনার! খুনের চেষ্টার জন্য আপনাকে গ্রেপ্তার করা হবে হয়তো। ফাঁসি চাই প্লিজ। এত এত অমানুষের মাঝে আর বাঁচতে ইচ্ছে করে না। বেঁচে থাকলে ভয়, লজ্জা, অপরাধবোধ সব কিছু নিয়েই বাঁচতে হবে। সেটা আমি পারবো না। সেটাকে বেঁচে থাকাও বলে না। নীরা একটু থেমে বলল, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। অন্যদের মতো ভালো ব্যবহারটুকুই করতেন। এত বেশি ভালো হওয়ার প্রয়োজন ছিল না। একটা কথা বারবার বলবেন না নীরা?
বলার সুযোগ করে দিয়েছেন তো। ওই অন্য কাউকে তো কিছু বলছি না। আপনার কথা, আপনার তাকানো, আপনার হাসি সব কিছু ভিন্ন ছিল। কি প্রেমে পড়েছেন? অসম্ভব কিছু। খুন করতে এসে প্রেমে পড়া ভালো দেখায়? আপনাকে তো খুন করতে আসিনি। এবার আর কিছুই করতে হবে না, জেলে শুয়ে বসে সময় কাটাবেন। নসিবে থাকলে সেটাই হবে। তবে আমার সারা জীবনের কথা থাকবে, আপনি এতটুকু না করলেও পারতেন। রুম থেকে বেরিয়ে এলো সাদমান। কপালে জোরে জোরে কসলাতে থাকলো। তার খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। পছন্দ করতে শুরু করা মানুষটার এমন সত্য বেরিয়ে আসবে কে জানতো। ওহাজ সামনে এসে দাঁড়াতে সাদমান বলে উঠল, ভাইয়া ওনাকে তো সন্দেহ করার মতো সেদিন কিছুই ছিল না। এক রাতের জন্য এখানে রাখতে চেয়েছিলাম, আপনারাই বললেন ও এখানেই থাকবে। আমি তো নীরার ব্যাপারে কোনো ক্লু পাইনি সেদিন। ফোনে কিছুই ছিল না। সে এখন বলেছে আগের ইউজ করা ফোনটা ফেলে দিয়েছিল। আপনি ওকে সন্দেহ করেছেন এই কথা আমাকে জানাননি কেন? আজ ওকে ঠিকই বলেছেন যে আমি সব কিছু জানি। আমাকে জানালে আমার জন্য একটু ভালো হতো। আপনার বাড়িতে থাকতো, আপনি না জানালে আমি কিভাবে জানবো? ওয়াহাজ একবার রুমের দিকে তাকিয়ে আবার সাদমানের দিকে তাকালো। বলল, তোমাকে বললে তুমিও সন্দেহর নজরে দেখতে, ওর সাথে ভালোভাবে মিশতে পারতে না। বড় ভুল করে ফেলেছেন ভাইয়া। কি হয়েছে? বাই দ্য ওয়ে, তুমি কোনোভাবে ওই মেয়েটার প্রেমে পড়ে যাওনি তো? সাদমান কিছুক্ষণ নিঃসুপ ওয়াহাজের দিকে চেয়ে রইল। তারপর বলল, একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়তেই পারে, সেটা কি অসম্ভব কিছু? আপনি তো আমাকে কিছু বলেননি। আজ সকাল পর্যন্ত নীরা আমার চোখে একটা ভালো অনাথ আর সভ্য মেয়ে ছিল, যাকে আমি পছন্দ করতে শুরু করেছিলাম, ভালোবাসতে শুরু করেছিলাম। আমি একটা অপরাধীকে ভালোবাসি। আমি আইনের লোক হয়ে কি ছেলে মানুষটাই না করে ফেললাম আমি। বেলার কিছুক্ষণ আগে কল এসেছিল। ওয়াজ কল করে সবটা জানিয়ে দিয়েছে। নীরাকে থানায় নিয়ে যাওয়া হবে সেটাও বলেছে ওয়াজ। সব কিছু জানার পর বেলার আর শান্তিতে নিঃশ্বাস নেওয়া হচ্ছে না। রিমনের লোক বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। তবে রিমন বড় একটা ভুল করেছে, আর সেটা হলো নীরার মতো মেয়েকে বেছে নিয়েছে। বেলা জানে খুব কাছ থেকে নীরাকে সে চিনেছে। খুনের মতো কাজ নীরাকে দিয়ে কখনোই হবে না। মেয়েটা ফেসে গেছে নিজের সম্মানের জন্য। নীরা এত কিছুর পরও বেলার কাছে নিরপরাধ, কারণ সে পরিস্থিতির শিকার। আর সাদমান নীরাকে পছন্দ করে সেটা বেলা সেদিনও বুঝেছিল, যেদিন নীরা শাড়ি পরেছিল। মুগ্ধ হয়ে তাকিয়েছিল সেদিন। নীরার প্রচণ্ড খারাপ লাগছে, অথচ ঘৃণা করা উচিত। কি করবে কিছুই বুঝতে পারছে না। ভাবছে অচেনা নাম্বার থেকে তাকে কল করার ব্যাপারটা নীরা জানতো। সাদমানকে জানানোর কথা নীরাই বলেছিল। সে যদি রিমনের হয়েই কাজ করতে চাইতো তাহলে এই উপদেশটা দিত না। নীরা নিজেও মনে মনে চাচ্ছিল রিমন ধরা পড়ুক। না, নীরার জন্য অসম্ভব খারাপ লাগছে তার। অনেকটা সময় একসাথে এক বিছানায় গল্প হাসি ঠাট্টায় কাটিয়েছে। নীরা নিতান্তই ভালো একটা মেয়ে। ফারাজ রুমে এসে বেলাকে রুমের এদিকে ওদিকে হাঁটতে দেখে সামনে দাঁড়িয়ে গেল। বেলা উল্টো দিকে ঘুরতে ফারাজের সাথে ধাক্কা খায়। ফারাজ সাথে সাথে অস্থির হয়ে বেলার কপালে হাত দিয়ে ঘষে বিছানায় এনে বসিয়ে দিল। খুব জোরে লেগেছে মাথায়? আপনার সিবিকে তো আরও জোরে লাগার কথা। নিজের গাল আর চিবুক না ঘষে আমার কপাল নিয়ে পড়লেন কেন? কারণ ব্যথা তো তোমার লেগেছে। রুমে এমন পায়চারি করছিলে কেন? কোনো বিষয় নিয়ে কি চিন্তিত? মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। বেলা একটু বাঁকা হয়ে দরজার দিকে দেখল। কেউ নাই দেখে বলল, সাথে যাবেন এখন? হ্যাঁ প্লিজ। ফারাজ বেলার গালে হাত দিয়ে বলল, ঠিক আছে। তুমি? বেলা ফারাজের চোখে চোখ রাখলো। ডোক গিলে বলল, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো না, আমি শুনছি, তুমি বলো। সাথে যেতে হবে। রুমে বলতে পারবো না। রুমে বলতে পারবে না? না। যে কথা আপনাকে বলতেই আমাকে 10 বার ভাবতে হচ্ছে, সে কথা মা বাবা জানলে আমার সাথে খুব খারাপ হবে। ফারাজ বেলার মুখের দিকে নীরব চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, তুমি তৈরি হয়ে নাও, আমরা বের হই। তোমার হয়তো মন খারাপও, বের হলে ভালো লাগবে। আমিও তোমার কথা শুনতে পারবো। খেতে খেতে অন্তত কফি খেতে অন্তত যাওয়া যাক। বেলা চুপ করে বসে কিছু একটা ভাবলো। উপায় না দেখে বলল, আমি 10 মিনিটই রেডি হয়ে নিচ্ছি। 10 মিনিট পর বের হওয়ার কথা হলো। বাড়িতে কিছু কাজে আটকে যায় বেলা। তার খেয়াল ছিল আজ বাড়িতে কাজের মহিলা আসেনি। শাশুড়িরও কোমরের ব্যথা বেড়েছে। পুরো প্লেট মুছে ফ্যান চালিয়ে দিয়ে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল সে। আয়নায় যখন দেখছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা, তখন ফারাজ পিছন থেকে বেলা দুবাহুতে হাত রেখে বলল, খুব কষ্ট হয়ে গেল তাই না? পুরো প্লেট মুছতে হলো। বেলা মৃদু হেসে বলল, এগুলো তো কিছুই না, আমার সংসারের কাজ আমি করব না? ফারাজ স্বস্তির শ্বাস ফেলে বলল, এবার চলো, এখন গিয়ে ডিনারই করে আসতে হবে একদম। মা বাবার জন্য পার্সেল নিয়ে আসবো তবে। ঠিক আছে, সেটা দেখা যাবে। চলুন, আমি রেডি। ফারাজ বেলাকে এক পাশে জড়িয়ে নিয়ে মাথায় চুমু দিয়ে বলল, চলো। তুমি আমাকে বলে বের হও, আমি গাড়ি বের করি। বেলা মাথা নাড়িয়ে সায় দিল। ফারাজ গাড়ির চাবি আর ওয়ালেট নিয়ে বেরিয়ে গেল।
অন্ধকার বেড়েছে, আকাশে অর্ধাকৃতি চাঁদও দেখা যাচ্ছে। গাড়ির গতি অল্প, বেলার বুক কাঁপছে। কি হবে একটু পর? সব বলার পর ফারাজ বিষয়টা কিভাবে নিবে? আদৌ সব কিছু পজিটিভলি নিবে তো, নাকি এখানেই সংসারটা ভাঙন তৈরি হবে? বেলাকে চুপচাপ বসে থাকতে দেখে ফারাজ স্টিয়ারিং ঘুরিয়ে বলল, তুমি কি যেন বলতে চেয়েছিলে? সদ্ভিদ ফিরল বেলার, গলা খাঁকড়ে দিয়ে বলল, এখনই বলবো? তোমার সমস্যা না থাকলে বলো, শুনছি। গলা ভারী হয়ে আসছে বেলার। রিমন নামটা কোনোদিন সামনে না আসলে অতীত নিয়ে কখনো কথাই বলতে হতো না। সব অতীত নিয়ে কথা বলতে ভালো লাগে না সবার। বেলা কিছুক্ষণ পুরনো কথা জ্বালিয়ে নিল। মা, বাবা, ভাই, সৎ ভাই, সৎ মামা, সবাইকে মনে করলো সে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি আমার কোনো অতীত নিয়ে কখনো আগ্রহ দেখাননি। আমার আগের সংসার কে কে ছিল বা আমার বাবা মা আমার ছোটবেলা নিয়ে কোনো প্রশ্ন করেননি। ফারাজ সামনে নজর রেখে বলল, হ্যাঁ, জিজ্ঞেস করিনি, কারণ তোমার অতীতের সাথে আমি জড়িত নই। তুমি আগে কেমন ছিলে, কী অবস্থায় ছিলে, কার সাথে ছিলে, এসব জানতে আমার মোটেও ভালো লাগবে না। তুমি বর্তমান এবং ভবিষ্যতে আমাদের এই সময়ের কথা সব দুজনে শেয়ার করা উচিত, অতীত নয়। বেলা পাশ থেকে ফারাজের দিকে তাকালো। আর বর্তমানের সাথে যদি অতীত জড়িয়ে থাকে তাহলে সে অতীত শুনবেন না? গাড়ির গতি আরও কমলো। ফারাজ বেলার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলো তো? অনেক কিছু হয়েছিল, আবার অনেক কিছু হয়তো হতে চলেছে। বুঝতে পারছি না, ক্লিয়ার করে বলো। আমি একজনকে খুব বলার আগেই চারপাশে ভিড় দেখতে পেল বেলা এবং ফারাজ। বেলা কথা থামিয়ে দিল। ফারাজ বারবার হর্ন দিচ্ছে। একটু এগিয়ে যেতে এক মধ্যবয়সী লোক গাড়ির দিকে এগিয়ে এসে বলল, বাবার সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িতে ড্রাইভার, একটা ছেলে আর একটা মেয়ে ছিল। মেয়েটার অবস্থা খুব খারাপ। ফাঁকা জায়গায় কোনো গাড়ি চাপা দিয়ে চলে গেছে, কেউ ধরতে পারেনি। তোমরা একটু ওদের হাসপাতালে নিয়ে যাবে? ফারাজ একবার বেলার দিকে তাকালো। বেলা চিন্তিত হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। ফারাজ বলল, গাড়িতে নিয়ে হাসপাতালে যাওয়া কি উচিত হবে? বেলা সামনে তাকিয়ে বলল, আমাদের সময় কাটানোর চেয়ে একজন মানুষের প্রাণের দাম অনেক। আপনি প্লিজ হাসপাতালে চলুন মেয়েটাকে নিয়ে। সাথে একটা ছেলেও আছে আম্মা। বাহিরের লোকের কথা শুনে বেলা আবার বলল, আপনারা ওনাতে গাড়িতে তুলে দিন। উনি ডাক্তার, উনি সব সামলে নেবেন আশা করছি। ফারাজ বেরিয়ে গেল। বাহিরের লোক সমাগম বেড়েই চলছে। বেলার একবার বের হতে ইচ্ছে করলো, তারপর আবার মনে হলো বাহিরে অনেক মানুষ, বের হওয়া উচিত হবে না। জানালার কাজ নামালো, মাথাকে বের করে বাহিরে দেখছে সে। হঠাৎ বাহিরে পিছন থেকে কেউ শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করলো। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সাথে সাথে মাথা ঘুরে পিছনে তাকালো সে। স্পষ্ট কাউকে দেখলো। লম্বা ছড়া, স্বাস্থ্য ভালো। বেলার মাথা ব্যথা করছে। ফাঁস দিয়ে বিড়বিড় করে কিছু নেমে যাচ্ছে বুঝতে পেরে হাত দিয়ে হাতটা ভিজে যায়। হাত সামনে নিতে বুঝতে পারে রক্ত বের হচ্ছে। চোখ দুটো ছোট হয়ে আসতে থাকলো বেলার। পিছনে থাকা ব্যক্তিটা বলে উঠল, রিমন এত সহজে সব কিছু শেষ করবে না। যন্ত্রণা দিয়ে দিয়ে মারবে সবাইকে। কয়েকজন এসে গাড়ির পিছনের সিটে দুজনকে তুলে দিল। ফারাজ তড়িঘড়ি করে ড্রাইভিং সিটে বসে বেলাকে উদ্দেশ্য করে বলল, ওয়াজিহা, সর্বনাশ হয়ে গেছে। গাড়িতে সাদমান আর নীরা ছিল। ওরা দুজন হয়তো বেরিয়েছিল। আমি ওয়াজ ভাইকে কল দিয়ে হাসপাতালে আসতে বলেছি। বেলার কানে কথাগুলো ফুঁসালো ঠিকই, কিন্তু কোনো উত্তর করতে পারল না। চোখ বন্ধ হয়ে এলো তার। তো ভিউয়ার্স, গল্পটির নাম মেঘ বিয়োগের মৌসুম। এটা সিজন 2 এর 2য় পর্ব। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী গল্পের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।